আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করি হচ্ছে ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন। এর আগের চ্যাপ্টারে আমরা ফোর্স এর আগের চ্যাপ্টারে আমরা মোশনটা পড়েছি। ঠিক আছে, এখন মোশনের সাথে আমরা ফোর্সের কি রিলেশন সেটা আমরা দেখবো। মোশনের সাথে ফোর্সের কি রিলেশন, তো যেভাবে এনসিইআরটি তে আছে ওইভাবেই আগে শুরু করি। হ্যাঁ, আজকের প্রথম দিনটাতে আমি দেখলাম অত কঠিন কিছু নাই আর তাড়াতাড়ি হয়েও যাবে। প্রথমে দেখো যে এই ইন্ট্রোডাকশনটা তোমরা এমনি পড়বা যে ইন চ্যাপ্টার 4 ইউ, এটা কিছু মার্ক করার দরকার নেই। ইউ হ্যাভ লার্ন টু ডেসক্রাইব দ্য মোশন। তোমরা জেনেছো পজিশন, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এই টার্মগুলো তোমরা সবই মোটামুটি শিখেছো, হ্যাঁ কি না? এইবার এখন আমরা কি দেখবো যে একটা কোয়েশ্চেন করেছে কি যে মোশন কি একা একাই হয়, মানে একটা অবজেক্ট কি নিজে নিজেই জায়গা চেঞ্জ করতে পারে? না, আনলেস এন্ড আনটিল ওর উপরে কোনো একটা ফোর্স যতক্ষণ না অ্যাপ্লাই হচ্ছে। ধরুন একটা বক্স আছে বা একটা পেন্সিল বক্স আছে, ওই পেন্সিল বক্সটা কখন জায়গা চেঞ্জ করবে, ও কখন মোশনে আসবে? যখন ওর উপরে কেউ একটা ফোর্স অ্যাপ্লাই করবে, হ্যাঁ কি না? তো তোমরা মোশনটা শিখেছো, কিন্তু মোশনের যে রিজনটা মানে ফোর্স, ওটা এই চ্যাপ্টারে একটু দেখবো। আর ফোর্সের সাথে মোশনের কি মানে ইয়ে আছে, রিলেশন আছে, সেটা একটা দেখবো। এখানে দেখো দুটো কোয়েশ্চেন করেছে। হোয়াই ডাজ এ ক্যানোই, ক্যানোই মানে ছোট নৌকা টাইপের হয়। হ্যাঁ, হোয়াই ডাজ এ ক্যানোই মুভ ফরওয়ার্ড হোয়েন দ্য ক্যানোইস্ট, ক্যানোইস্ট মানে যে নৌকা চালায়, pushes water backward with their paddles, and why does it move faster when they push harder? কথাটা বোঝো কিন্তু জিনিস। মনে করো এটা একটা ক্যানোই, ক্যানোইটা ওয়াটার উপরে উপরে আছে। এবার মনে করো এটা একটা ক্যানোইস্ট যে নৌকাটা চালাবে। এবার ওর হাতে এরকম একটা ওড় থাকে, তাই কি না? ও ওড়টাকে পিছন দিকে ঠেলে, তখন নৌকাটা সামনের দিকে কেন যায়? ঠেলছে পিছন দিকে, কিন্তু নৌকাটা যাচ্ছে সামনের দিকে। আসো তাড়াতাড়ি আসো, নৌকাটা যাচ্ছে সামনের দিকে, এটা একটা রিজন, 1 নাম্বার। 2 নাম্বার বলেছে যে 2 নাম্বার বলেছে যে ও যখন বেশি বেশি ফোর্সে পিছন দিকে ঠেলে, মোর ফোর্স তখন নৌকাটা বেশি অ্যাক্সিলারেশন গেইন করে, মোর অ্যাক্সিলারেশন। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো এখানে এই চ্যাপ্টারে আমরা কভার করব। যেমন এইখানে অ্যাপ্লাই হচ্ছে নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড লতে কি বলেছে, কোন জিনিসকে যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করো, ওই অবজেক্টটাও তোমার উপরে সেম ফোর্স অ্যাপ্লাই করবে, কিন্তু উল্টা ডাইরেকশনে। এখানে যেরকম ক্যানোইস্টটা ওয়াটারে পিছন দিকে যদি ফোর্স দেয়, তার মানে ওয়াটারও নৌকাটাকে সামনের দিকে ফোর্স দিবে। এটা নিউটনের থার্ড ল। আমরা এখানে নিউটনের এই ল গুলো, নিউটনের যে 3টে ল আছে, 3টে ল আমরা এই চ্যাপ্টারে পড়বো। যে উই উইল অলসো ডিসকাস নিউটনস 3 লস অফ মোশন এন্ড লার্ন হাউ টু অ্যাপ্লাই দেম, এগুলো আমরা দেখবো এই চ্যাপ্টারে। ইনারশিয়া বলে একটা জিনিস আছে। ইনারশিয়া কি, যে যখন কোনো জিনিসকে তুমি ফোর্স অ্যাপ্লাই না করছো, স্টিল অবজেক্ট স্টিল থাকে আর মুভিং অবজেক্ট মুভিং থাকে। যদি না কোনো মানে এটা স্পেসের কথা বলা হচ্ছে, স্পেসে। আর্থে এটা অতটা অ্যাপ্লাই হবে না। স্পেস, যতক্ষণ মনে করো একটা অবজেক্ট মানে এমনি স্টিল পজিশনে আছে, নড়বে না, ও ততদিন পর্যন্ত নড়বে না যতদিন না ওর উপরে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। যখনই ফোর্সটা অ্যাপ্লাই হলো, ও একটা স্ট্রেট লাইনে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, যতদিন না পর্যন্ত উল্টা দিক থেকে কেউ আবার ওকে ফোর্স দিয়ে থামাচ্ছে। এটাকে বলে ইনারশিয়া। এই ইনারশিয়ার জন্যই হচ্ছে গাড়ি যখন ব্রেক দেয় আমরা সামনের দিকে চলে যাই, তাই না? কারণ আমরা গাড়ির মধ্যে ছিলাম মুভিং পজিশনে, হঠাৎ করে ব্রেক দিলে কি হচ্ছে, আমরা আমাদের মোশনটা থামে যাচ্ছে, কিন্তু আমাদের বডি চাই মোশনেই থাকতে, ওই জন্য সামনের দিকে ঝুলে যায়। আবার গাড়ি যখন স্পিড দেয় তখন পিছন দিকে চলে আসি। কেন? কারণ তো আমাদের বডি আছে স্টিল পজিশনে, গাড়িটা মুভ করছে কিন্তু আমাদের বডি স্টিলই থাকতে চায়।
টেনে পরপর এটা পিছন দিকে ঢুকে যাবে। তো এগুলা লস আমাদের এখানে আছে, এগুলা এখানে আমরা করবো। 2 নাম্বার কোয়েশ্চেন করেছে কি যে সাপোজ দ্য সেম ক্যানোইস্ট, হুম, এই দুটো ডিফারেন্ট কন্ডিশনে এবার চালাচ্ছে। একটা কন্ডিশন কি যে একটাতে এমটি প্যাসেঞ্জার, আর একটাতে ক্যারিং অ্যানাদার, আর একটাতে হচ্ছে প্যাসেঞ্জার আছে। মানে একটা নৌকা চালাচ্ছে এমটি, আর একটা নৌকা আছে যেটাতে প্যাসেঞ্জার আছে। তো কোয়েশ্চেন করেছে কি যে ইন হুইচ কেস উইল দ্য ক্যানোই মুভ ফাস্টার, খালি নৌকাটা তাড়াতাড়ি চলবে না প্যাসেঞ্জারে থাকা নৌকাটা তাড়াতাড়ি চলবে? অবশ্যই আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেন্স দিয়ে বলতে পারি যে খালি নৌকাটা তাড়াতাড়ি চলবে। কেন? কারণ প্যাসেঞ্জার ভর্তি, ধরে নাও এখানে প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার তো নিচের দিকে গ্র্যাভিটেশনাল পুল দিচ্ছে, হ্যাঁ কি না? ওই গ্র্যাভিটির জন্য তোমার এই স্পিডটা একটু কমে যাবে। তো এই এই জিনিসগুলো আমরা এখানে দেখবো। তাহলে 6.1 চ্যাপ্টার 6 এর কনসেপ্ট 1, যে কনসেপ্ট অফ ফোর্স, এইটা আমরা একটু দেখে নিই। যে ইউ মে রিকল লার্নিং আর্লিয়ার দের ফোর্স অবজেক্ট রেস্ট ফর ফ্রম রেস্ট। ফোর্স এর এফেক্ট গুলো কি কি দেখো। ফোর্স কোনো অবজেক্টকে রেস্ট থেকে মুভ করাতে পারে। ধরে নাও একটা বল, এই যে ধরে নাও একটা বল রেস্ট পজিশনে আছে, ওকে এসে এই ফুটবলারটা ফোর্স দিল, তখন ও মুভিং পজিশনে গেল। 2 নাম্বার, আমরা স্পিড চেঞ্জ করে দিতে পারি। মনে করো বলটা, একজন বলার মনে করো বল করলো মনে করো 10 মিটার মিটার পার সেকেন্ড স্পিডে, কিন্তু বলটা ব্যাট দিয়ে হিট করার পরে যখন যাচ্ছে তখন মনে করো ওর স্পিড হয়ে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে কি চেঞ্জ হলো এখানে? স্পিড চেঞ্জ হলো। এবার বলটা আসছিল এই দিকে, কিন্তু ব্যাট দিয়ে মারার পরে বলটা ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল। তাহলে ফোর্স দিয়ে আবার কি চেঞ্জ করা যায়? ডাইরেকশনও চেঞ্জ করা যায়। আবার মনে করো ফোর্স দিয়ে আমরা শেপও চেঞ্জ করতে পারি। যেমন এখানে দেখো একটা লেমনকে স্কুইজ করলে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, হ্যাঁ কি না? তখন লেমনের শেপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম গোজ উইথ রাবার ব্যান্ডকে ফোর্স দিলে, টানলে ওটারও শেপ চেঞ্জ হয়। রাবার ব্যান্ড, বেলুন, স্পঞ্জ, তো এগুলো হচ্ছে ফোর্সের কি বলতো এফেক্টস, যেগুলো আমরা ক্লাস 8 পড়েছি। এই যে দেখো এখানে লেখা আছে গ্রেড 8 কিউরিওসিটিতে ছিল, মানে মানে গ্রেড 8-এ এই কনসেপ্ট গুলো ছিল। তো ওগুলা এখন আমাদের তাই এগুলা বেশি ডিসকাশনে নেই। আর এই এক্সাম্পল গুলো তোমরা ছোটবেলায় পড়েছো, যে একটা বল রেস্টে আছে, ওকে যখন ফোর্স অ্যাপ্লাই করা হলো তখন ও মুভ হতে শুরু করলো। একটা ক্রিকেট বল ব্যাট দিয়ে হিট করার পরে ক্রিকেট বলটার স্পিড আর ডাইরেকশন দুটোই চেঞ্জ হয়ে গেল। একটা লেমনকে ফোর্স অ্যাপ্লাই করলে লেমনটার কি চেঞ্জ হয়ে গেল? শেপটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ কি না? তো এগুলো হচ্ছে এক্সাম্পল। এগুলো একটু জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে করে দাও, এগুলো আমাদের মোটামুটি হলেই হয়ে যাবে। নেক্সট তাহলে চলে আসো, এখানে আমরা দেখবো হচ্ছে যে ফোর্সের কিন্তু একটা ডাইরেকশন আছে। ফোর্স, তুমি কোন দিকে ফোর্স দিচ্ছ? সামনের দিকে না পিছনের দিকে না উপরে না নিচে, না কোন দিকে ফোর্স দিচ্ছ? তাহলে ফোর্সের একটা কি আছে? ডাইরেকশন আছে। প্লাস তুমি একটা অবজেক্টকে মুভ করানোর জন্য কতটা ফোর্স দিচ্ছ, তুমি কম ফোর্স দিচ্ছ না বেশি ফোর্স দিচ্ছ? তাহলে কম বেশি মানে কি, ফোর্সের একটা ম্যাগনিটিউডও আছে। ম্যাগনিটিউড মানে কি, কতটা ভ্যালু, কতটা অ্যামাউন্ট তুমি ফোর্স দিচ্ছ সেটাও আছে। বলো তো যেই সব আহ ইয়েগুলোর, যেই সব ইউনিট গুলোর ডাইরেকশন আর ফোর্স থাকে, যেই সব কোয়ান্টিটি গুলো, তাদেরকে কি কোয়ান্টিটি বলে? বলো বলো। স্কেলার কোয়ান্টিটি, ঠিক বললা তো? না ভেক্টর কোয়ান্টিটি? ভেক্টর না স্কেলার? ঠিক করে বলো, কিন্তু এগুলা আমারও কনফিউশন হয়ে যায়। ভেক্টর কোয়ান্টিটি, কথা না চুপ করেছিলা, চুপ করে থাকো, চুপ করেছিলা, চুপ করেই থাকো। এটাকে বলে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি।
যার ডাইরেকশনও আছে ম্যাগনিটিউডও আছে, আর যার মনে করো শুধু ম্যাগনিটিউড আছে, যার শুধু ম্যাগনিটিউড আছে ডাইরেকশন নেই, ডাইরেকশন মনে করো নেই, তাদেরকে কি কোয়ান্টিটি বলে? স্কেলার কোয়ান্টিটি। যেমন এক্সাম্পল মনে করো টাইম, টাইমের শুধু ভ্যালু হয় কিন্তু কোনো ডাইরেকশন নেই, তো টাইম হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু ফোর্স মনে রাখবা, ফোর্সের কি হয়? ডাইরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিটিউড। তোমাদের বইতে ভেক্টর কোয়ান্টিটি না লিখে তোমাদের বইতে ফিজিক্যাল কোয়ান্টিটি লেখা আছে, কোথায় গেল? তোমাদের বইতে কি লেখা আছে? ফিজিক্যাল কোয়ান্টিটি, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি লেখা আছে। মানে ফোর্সের কি হয়? ডাইরেকশনও হয়, আবার কি হয়? ম্যাগনিটিউডও হয়। তাহলে এই জায়গাটা এখান থেকে একটু ব্র্যাকেট করো যে force is a physical quantity which has direction along with magnitude and unit. এই যে দেখো পজিশন, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, এরাও কিন্তু প্রত্যেক অ্যাক্সিলারেশন, এরাও কিন্তু প্রত্যেকে কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলো আমরা চ্যাপ্টার 4-এ পড়েছিলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো এখান থেকে আর কি আছে। আহ এগুলো অত লাগবে না, এবার নিচে চলে আসো। স্যার ফোর্সের ইউনিট কি? ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। এটা এসআই ইউনিট, কিন্তু মানে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট। স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট কে আহ, যেমন মনে করো কেজি, তারপরে মিটার, এগুলো সব স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট। আর বলো তো গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড, এগুলো হচ্ছে তোমার সিজিএস ইউনিট। সি মানে সেন্টিমিটার, জি মানে গ্রাম, এস মানে সেকেন্ড, সিজিএস। তো স্যার এসআই তে যদি নিউটন হয় তাহলে সিজিএস এ কি হয়? ফোর্সের ইউনিট সিজিএস এ হয় ডাইন। সিজিএস এ কি বলে? ডাইন বলে। তো ওটা নাই তোমাদের, এখানে শুধু নিউটনই দেওয়া আছে এসআই ইউনিট, যেটাকে আমরা যখন লিখবো স্মল লেটার এন দিয়ে লিখবো। এখান থেকে এত অব্দি আর একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, নোট, ইফ আইদার দ্য ম্যাগনিটিউড অর ডাইরেকশন অর বোথ অফ এ ফোর্স অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট, দ্য এফেক্ট অফ দ্য ফোর্স অলসো চেঞ্জেস। এইটা একটা ব্র্যাকেট করে রাখো। স্যার এটার মানে কি? ফোর্স কয়টা জিনিসের উপরে ডিপেন্ড করে? ডাইরেকশন আর ম্যাগনিটিউড। তুমি যদি ডাইরেকশন চেঞ্জ করো তাহলেও ফোর্সের ভ্যালু চেঞ্জ হবে, তুমি যদি ম্যাগনিটিউড চেঞ্জ করো তাহলেও ফোর্সের ভ্যালু চেঞ্জ হবে, আর যদি তুমি দুটাই চেঞ্জ করো তাহলে তো হবেই। আইদার যে কোনো একটা, অর দুটোই। শুধু কোন দিকে তাকায় আছো? ফিজিক্স পড়তে আসো নাকি? তুমি কি বললে, বলেছে আইদার ম্যাগনিটিউড অর ডাইরেকশন অর বোথ, যে যে কোনো একটা বা দুটোকেও চেঞ্জ করলে কি চেঞ্জ হয়? এফেক্ট অফ ফোর্সটা কিন্তু চেঞ্জ হয়। আচ্ছা স্যার, এবার ফোর্সকে মেজার করব কি করে? দেখো ফোর্সকে মেজার করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করে থাকি, দেখো স্প্রিং ব্যালেন্স। এটা হচ্ছে গ্রাম নিউটন স্প্রিং ব্যালেন্সের ছবি দেওয়া আছে, গ্রাম নিউটন স্প্রিং ব্যালেন্স দেখে নাও। গ্রাম নিউটন স্প্রিং ব্যালেন্সে এই এই দিকটাতে কি লেখা আছে? গ্রাম, হ্যাঁ কি না? আর এইখানটাতে কি লেখা আছে? নিউটন। এবার গ্রাম মানে হচ্ছে একদিকে তুমি কোনো অবজেক্টের মাস সেটাকেও জানতে পারবা, আবার নিউটন মানে তুমি ও কতটা ফোর্স দিচ্ছে তুমি ফোর্সও জানতে পারবা। জেনারেলি যদি কোনো জিনিসের ফোর্স, কোনো জিনিসের, এই পাথরের আবার কি ফোর্স হয় তাই কি না? অ্যাকচুয়ালি পাথরটাকে আর্থ কতটা ফোর্সে নিচের দিকে টানছে সেইটা মেজার করতে পারবা, যেটাকে কি বলে? গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই কি না? যেটাকে কি বলে? গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার বলো কোনো মাসকে আর্থ যখন গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে নিচের দিকে টানে তখন তাকে কি বলে? তখন তাকে কি বলে? ওয়েট বলে। তো যখন তুমি দোকানে গিয়ে বলো যে আমাকে 100 গ্রাম চিনি দাও বা আমাকে 400 গ্রাম ময়দা দাও, তুমি অ্যাকচুয়ালি বলছো মাস, কিন্তু দোকানদারকে যখন বলো তুমি বলো যে ওয়েটটা মাপতে। অ্যাকচুয়ালি ওয়েটটা মাপা হচ্ছে না, মাপা কি হচ্ছে? মাস মাপা হচ্ছে। এখন দোকানে গিয়ে বলো যে আমাকে 100 গ্রাম মাস চিনি দাও, ও বুঝবেই না।
ওকে বলতে হবে 100 গ্রাম ওয়েটের চিনি দাও। বলে কি রে ভাই তুই, বলে মাস 100 গ্রাম মাস, এবার মাস ওয়েট মারাচ্ছিস বা গেলি অ্যাকচুয়ালি তো। হ্যাঁ, ব্যাপারটা কি, আমরা তাহলে কি মাপছি, মানে গ্রাম, 1 গ্রাম কেজি মানে মাস, ওয়েট অ্যাকচুয়ালি ওই মাসটাকে আর্থ কতটা পুললে টানছে। এবার গ্র্যাভিটেশনাল ফোর্স কত হয়, আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স কত জানো, 9.8 নিউটন। ঠিক আছে, 9.8 নিউটন হচ্ছে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এই দিকটাতে নিউটন আছে তো। তো এবার মনে করো এইখানে যে ধরো না 100 গ্রাম আছে, 100 গ্রামকে তুমি যদি ওয়েটটা বের করতে চাও, 100 গ্রাম মানে কত ওয়েট, তাহলে আগে তোমাকে গ্রামটাকে কেজিতে কনভার্ট করতে হবে, আর তার সাথে 9.8 নিউটনকে মাল্টিপ্লাই করতে হবে। 100 গ্রাম ওয়েট মানে 0.1 কেজি, হ্যাঁ কি না, 0.1 কেজি ইন্টু 9.8 নিউটন। তার মানে তোমার মোটামুটি কত দাঁড়াচ্ছে, আহ পয়েন্ট আরো এক ঘর আরো ডান দিকে সরে যাবে, মানে 98 নিউটন হয়ে যাচ্ছে। 100 গ্রাম মানে 98 নিউটন হিসাবে তাই দাঁড়ায়। তো এইটা হচ্ছে তোমার স্প্রিং ব্যালেন্স, যে স্প্রিং ব্যালেন্স দিয়ে তুমি কি করতে পারো, যে ফোর্স কে মেজার করা যায়, শুধুমাত্র যে গ্র্যাভিটেশনাল ফোর্স তা না, তুমি আরো অনেক ফোর্স কেও মাপতে পারবা। ধরে নাও তুমি যদি একটা গাড়ি কতটা ফোর্স দিচ্ছে সেটাকে যদি মাপতে চাও, তাহলে এই স্প্রিং ব্যালেন্সের এই এন্ডে একটা সুতো দিয়ে তুমি গাড়িটার সাথে লাগিয়ে দাও। বুঝলো তো, মনে করো স্প্রিং ব্যালেন্সটাকে এভাবে ধরে আছো বা কিছু একটা জায়গায় ফিক্স করা আছে, তার এই দিকে দড়ি দিয়ে তুমি গাড়িটার সাথে লাগিয়ে দাও, এবার গাড়িটা টানবে, তাহলেই বোঝা যাবে যে গাড়িটা কত ফোর্স অ্যাপ্লাই করছে। বুঝতে পারলে ব্যাপারটা। তো এরকম করে তুমি স্প্রিং ব্যালেন্স দিয়ে কি মেজার করতে পারো, ফোর্স মেজার করতে পারো। যে হাউ ক্যান উই মেজার ফোর্স, ডু ইউ রিমেম্বারিং ইউজিং স্প্রিং ব্যালেন্স আর্লিয়ার টু মেজার দ্য ওয়েট অফ অবজেক্ট। তো এটা এগুলা জাস্ট মানে ক্লাস 8 এর পড়াগুলোই রিপিট করেছে। ডু ইউ অলসো রিমেম্বার দ্যাট দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উইথ হুইচ আর্থ পুলস দ্য অবজেক্ট। আচ্ছা, এটা এখান থেকে এত অব্দি করে দাও, এটা আলাদা একটা ব্র্যাকেটে করে দাও। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ ওয়েট, এখান থেকে লিখবা দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উইথ হুইচ আর্থ পুলস দ্য অবজেক্ট। তো স্প্রিং ব্যালেন্স দিয়ে তুমি কি কি মাপতে পারছো, তুমি ওয়েট মাপতে পারছো বা কোনো অবজেক্টের মানে ফোর্সের ম্যাগনিটিউড মাপতে পারছো। মোট কথা, মোট অ্যান্সারটা হলো তোমার স্প্রিং ব্যালেন্স। আচ্ছা, এইবার তোমাকে এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, ইন এভরিডে লাইফ, কোয়েশ্চেন না একটা ফ্যাক্ট দিয়েছে, স্যার যদি ফোর্সের অ্যামাউন্ট খুবই কম হয়, নিউটন তো অনেক বড় ভ্যালু, যদি ফোর্সের অ্যামাউন্ট খুবই কম হয় তাহলে কোন ভ্যালু ইউজ করব, তাহলে ইউজ করা হয় মিলি নিউটন। 1 মিলি নিউটন মানে 10⁻³ নিউটন। মানে 1 কে 10 এর পরে 3টা জিরো দিয়ে ডিভাইড করলে যত পাবা, 1 এর পরে 3টা জিরো দিয়ে 1 কে ডিভাইড করলে কত হয়, 0.001। এত নিউটন ইকুয়াল টু 1 নিউটন ইকুয়াল টু 1 নিউটন ইকুয়াল টু এত মিলি নিউটন। 1 নিউটন ইকুয়াল টু এত মিলি নিউটন। স্যার কোনো এক্সাম্পল দিতে পারবা এরকম মিলি নিউটন দিয়ে মেজার করা হয় খুব ছোট ফোর্স, যেমন টাচ, যেমন টাচকে তুমি যদি মেজার করতে চাও, টাচও তো কাইন্ড অফ প্রেসার ফোর্স, একই না, তাহলে ওটা মিলি নিউটন দিয়ে মেজার করতে হয়। আরো যদি ছোট কোনো ফোর্স হয় তখন আরো একটা নতুন বেরিয়েছে, অয়ক্ত নিউটন। অয়ক্ত নিউটন মানে 1 নিউটন ইকুয়াল টু 10⁻⁻²4, মানে সরি 1 অয়ক্ত নিউটন ইকুয়াল টু 1 অয়ক্ত নিউটন, yn লিখে দিচ্ছি, ইকুয়াল টু 10⁻⁻24 নিউটন। মানে 1 কে 10 এর পিছনে 24টা জিরো লাগিয়ে ডিভাইড করলে যত হয় তত কম। ভাবো, তার মানে এটা 2026 এর বেরিয়েছে, একদম ফ্রেশ, তাজা তাজা পেয়ে গেলাম নতুন, ইয়ক্ত নিউটন। তো এগুলো হচ্ছে খুবই স্মল ফোর্স কে কি করার জন্য, মেজার করার জন্য। তো যদি এগুলা দিয়ে অত কোয়েশ্চেন থাকবেও না, এমসিকিউ এর জন্য এগুলো একটু দেখে রেখো, মিলি নিউটন, ইয়ক্ট নিউটন এগুলো দেখে রেখো। আর 1 মিলি নিউটন মানে কত নিউটন, 10⁻³ 1 ইয়ক্ট নিউটন মানে কত নিউটন, 10⁻²4। এই ভ্যালু গুলো একটু দেখবে। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ফোর্স।
ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ফোর্স। ধরে নাও তোমরা টাগ অফ ওয়ার খেলছো, এইদিকে চারটে স্টুডেন্ট আছে, এইদিকে চারটে স্টুডেন্ট আছে, এইদিকে চারটে স্টুডেন্ট আছে। এই চারটে স্টুডেন্ট সবাই মিলে ধরো না 100 নিউটন পুল অ্যাপ্লাই করছে, 100 নিউটন ফোর্স। আবার এইদিকে চারটে স্টুডেন্ট মিলেও 100 নিউটন পুল অ্যাপ্লাই করছে, দুজনেই ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করছে। ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করলে এখানে মানে আটকে রাখা বা বেঁধে রাখা রুমালের পজিশনটা কি চেঞ্জ হবে? রুমালের পজিশনটা ওই জায়গাটাতেই থাকবে, হ্যাঁ কি না? তাহলে দুই দিক থেকে যখন অপোজিট ফোর্স হচ্ছে, অপোজিট কেন বলছি? এরা এই দিকে টানছে, এরা এই দিকে টানছে, তাই অপোজিট। আর দুজনের ম্যাগনিটিউডও কি সেম, তাহলে ফোর্সের কি হয়? ডাইরেকশন হয়, আর কি হয় যেন? ম্যাগনিটিউড হয়। তাহলে এখানে ডাইরেকশন কি? অপোজিট। আর ম্যাগনিটিউড কি বললাম? সেম। তাহলে অবজেক্টের কোনো মুভমেন্ট হচ্ছে না, এই ধরনের ফোর্সকে বলে ব্যালেন্সড ফোর্স। এই ধরনের ফোর্সকে কি বলে? ব্যালেন্সড ফোর্স। তো এখানে আগে দেখো, এই যে ইন রিয়েল লাইফ সিচুয়েশন, ফর এক্সাম্পল হোয়েন ইউ আর পুশিং বক্স, এটা আমি পরে আসছি। এই যে এখান থেকে এক্সাম্পলটা দেখবা একটু, হ্যাভ ইউ এভার প্লেড এ গেম অফ টাগ অফ ওয়ার, হেন দেন। তো ব্যালেন্সড ফোর্সটা এক্সাম্পল সমেত এত অব্দি ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এইবার চলে আসো, ধরে নাও এইদিকে যে চারটে স্টুডেন্ট আছে, এই দিকের চারটে স্টুডেন্ট মিলে 100 নিউটন ফোর্স দিচ্ছে, ঠিক আছে? 100 নিউটন ফোর্স দিয়ে পুল করছে। আর এই দিকের যে চারটে স্টুডেন্ট আছে, ওরা মনে করো 120 নিউটন ফোর্স দিয়ে এই দিকে টানছে, উল্টা দিকে টানছে। তাহলে দুই দিকে কি ফোর্স একই হলো? নিশ্চয়ই না। কারা বেশি ফোর্স দিল? আমাদের রাইট সাইডে যারা আছে তারা বেশি ফোর্স দিল। তাহলে রুমালটাও কি রাইট সাইডে মুভ করবে? ইয়েস অর নো? তাহলে এই ধরনের ফোর্স যেখানে দুই দিক থেকে যখন অপোজিট ডাইরেকশনে ফোর্স দিচ্ছে, মনে রাখো আমি কিন্তু অপোজিট কথাটা ইউজ করলাম, দুই দিক থেকে যখন অপোজিট ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম না, একজন কম একজন বেশি, তখন ওটাকে বলে আনব্যালেন্সড ফোর্স। কি পারবা? তাহলে এখান থেকে এত অব্দি এক্সাম্পল সমেত আনব্যালেন্সড ফোর্সটা এখানে করে দাও। তাহলে স্যার এইখানে দেখো তো ছবির মধ্যে একটা জিনিস লেখা আছে, নেট ফোর্স। ব্যাপারটা হচ্ছে যে স্যার নেট ফোর্স কি হয়? নেট ফোর্স বের করতে হলে তোমাকে এইভাবে বের করতে হবে, সব সময় মনে রাখবা। আমি বলছি অপোজিট ডাইরেকশনের ক্ষেত্রে। কি বলছি? অপোজিট ডাইরেকশনে নেট ফোর্স কিভাবে বের করতে হয়? অপোজিট ডাইরেকশনে নেট ফোর্স ইকুয়াল টু ফোর্স ওয়ান মাইনাস ফোর্স টু। বুঝা গেল? অপোজিট ডাইরেকশনে নেট ফোর্স বার করার ফর্মুলা কি বললাম? ফোর্স ওয়ান মাইনাস ফোর্স টু। এবার দেখো তো, এই ফার্স্ট কন্ডিশনে ফোর্স ওয়ান ও 100, ফোর্স টু ও 100, তাহলে নেট ফোর্স কত হলো? 0 নিউটন। তাহলে 0 নিউটন কোনো, বলতে গেলে কোনো ফোর্সই অ্যাপ্লাই হলো না, তাই জিনিসটাও নড়ছে না। ইয়েস অর নো? কিন্তু এখানে তোমার নেট ফোর্স কত হবে? ধরো ফোর্স ওয়ান 120 মাইনাস ফোর্স টু হচ্ছে 100, তাহলে নেট ফোর্স কত দাঁড়ালো? 20 নিউটন। এবার ফোর্স বললে তুমি শুধু নিউটন বলে দিলে হবে না, 20 নিউটন টুয়ার্ডস হোয়াট? টুয়ার্ডস হুইচ সাইড? রাইট সাইড। 20 নিউটন টুয়ার্ডস রাইট সাইড, তোমাকে এটা মেনশন করতে হবে। ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন দুটোই মেনশন করতে হবে। সেই জন্য অবজেক্টটাও কোন দিকে সরে যাচ্ছে? ডান দিকে সরে যাচ্ছে। বুঝতে পারলা কথাগুলো? আচ্ছা, এইবার এখানে উপরের দিকে অনেক কিছু আছে, এখানে তোমাকে একটা জিনিস দেখতে হবে। তোমরা প্রথমে এই ছবিটা দেখো, ফিগার 6.3 এ ছবিটা দেখো। ঠিক আছে? যে তুমি যখন একটা পেন্সিল বক্সকে সামনের দিকে ফোর্স দিচ্ছ, এই যে ফোর্স বাই হ্যান্ড লেখাটা দেখতে পাচ্ছ, তো এই বক্সের উপরে কি শুধু তোমার হাতের দেওয়া ফোর্সটাই অ্যাপ্লাই হচ্ছে? না, মনে রাখবা পেন্সিল বক্সের সাথে মেঝেরও একটা ইয়ে হচ্ছে, কি বলতো, ফ্রিকশন হচ্ছে। তাহলে ফ্রিকশন কিন্তু হয় অপোজিট সাইডে, মানে তুমি যা হাত দিয়ে যত ফোর্স দিচ্ছ,
তার যেই দিকে ফোর্স দিচ্ছ তার অপোজিটে হয় ফ্রিকশন, তাহলে ফোর্স অফ ফ্রিকশন অপোজিটে হয়। তাহলে ধরে নাও তুমি ফোর্স দিচ্ছ 10 নিউটন, আর ফ্রিকশন ফোর্স আছে মনে করো 2 নিউটন, তাহলে নেট ফোর্স কত? 10 - 2 কত হচ্ছে? 8 নিউটন। কোন দিকে? রাইট সাইডে, একই না? 8 নিউটন টুয়ার্ডস দা রাইট সাইড। যদিও তো বা তুমি দিচ্ছ 10, স্যার আমি 10 মানে কষ্ট মষ্ট করে খাওয়া দাওয়া করে শক্তি অর্জন করে 10 নিউটন দিলাম, আর মাত্র 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই হলো। হ্যাঁ, কারণ উল্টা দিকে আরেকটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যেটা কি বলতো, মানে ফ্রিকশনাল ফোর্স। বোঝা গেল ব্যাপারটা? এবার যদি তোমার, হ্যাঁ, তুমিও তুমিও যদি 2 নিউটনই অ্যাপ্লাই করতা, বলো, তুমিও 2 নিউটনই অ্যাপ্লাই করলা, ফোর্সও ফ্রিকশনও 2 নিউটন, তাহলে কি হতো? 2 - 2 ওভারঅল ফোর্স কত হতো? 0। তাহলে কি বক্সটা নড়তো? তাহলে বক্সটা নড়তো না, তাহলে বক্সটার পজিশনটা ওরকমই থাকে। এই কনসেপ্ট গুলো আনতে হবে এখন, হ্যাঁ, কারণ তোমাদের কিন্তু এরকম ভাবেই এখন কোয়েশ্চেন প্যাটার্ন, গল্প তুলে দিবে, গল্প দিয়ে কোয়েশ্চেন দিবে, কোনো একটা কেস, কোনো একটা স্টোরি দিয়ে ওটা দিয়ে সাজাবে। ইভেন এমসিকিউ তো এখন তাই করছে, একটা এমসিকিউ পড়তেই তোমার 30 সেকেন্ড টাইম লেগে যাচ্ছে। তাহলে পড়ে, শুধু পড়তেই 30 সেকেন্ড, তাহলে ওটা সলভ করতে আরো 30 সেকেন্ড, তাহলে একটা এমসিকিউ 1 মিনিট খেয়ে নিচ্ছে, যেখানে তুমি পাচ্ছ মাত্র কত, 180 মিনিট। তাহলে ঝামেলা আছে, তাহলে বড় কোয়েশ্চেন গুলো লেখার টাইম খেয়ে নিবে কিন্তু। এইগুলা বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই যে এখান থেকে এত অবধি হচ্ছে, এই যে বক্সের এক্সাম্পলটা যেটা বললাম, ইউ আর পুশিং এ বক্স প্লেসড অন এ সারফেস, তাহলে আমার ফোর্স দেওয়া ছাড়াও আর একটা কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, এবার দেখো, আহ এইবার 6.3 ছবিটা দেখবা। যখন একটা বলকে আমি বালতি ভর্তি জলের মধ্যে মানে রাখছি, তখন কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে দেখো। বলটাকে আর্থ নিজের দিকে টানছে, ইয়েস অর নো? তার মানে একটা হয়ে গেল গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু জলও তো আবার বলটাকে উপরের দিকে পুশ করবে, ইয়েস অর নো? যেটা তোমরা শিখবা, বায়ন্ট ফোর্স বলে ওটাকে। ওই জন্যই তো জলের উপরে নৌকা, জাহাজ এগুলো ভেসে থাকে, কারণ জলও উল্টা দিকে একটা ফোর্স দেয়। জলের মধ্যে আমরা কিভাবে ভেসে থাকি, জল জলও আমাদেরকে একটা উল্টা দিকে ফোর্স দেয়। তোমার জলের বাইরে তোমার ওয়েট, ধরে নাও ওয়েট না, সরি, মাস, এখন মাস বলা উচিত, জলের বাইরে তোমার মাস ধরো 45 কিলো, কিন্তু জলের মধ্যে তোমার মাস হয়ে যাবে ধরো 40 কিলো, কারণ ওয়াটার তোমাকে উল্টা দিকে আরো 5 নিউটন মনে করো আরো দিচ্ছে, তো ওটা মাইনাস করতে হবে। তো এখন যদি দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স, আমাকে বলো গ্র্যাভিটেশনাল ফোর্স যদি আম, এ 9.8 নিউটন হয়, যেটা নর্মাল ওটা ধরেই চলছি, আমি এখানে বলের মাসটাকে ওয়ান ওয়ান গ্রাম ধরে চলছি, হ্যাঁ 1 কেজি ধরে চলছি। তো 9.8 নিউটন হয়, আর বায়ন্ট ফোর্স যদি 7 নিউটন হয়, বলো। না না, উল্টা বললাম, যদি বায়ন্ট ফোর্স 9.8 নিউটন আর বায়ন্ট ফোর্স মনে করো 12 নিউটন হয়, তাহলে নেট ফোর্স কত হলো? 12 - 9.8, ইয়েস অর নো? মোটামুটি 2.2 নিউটন হচ্ছে। তাহলে 2.2 নিউটন বায়ন ফোর্স বেশি হলো না? তাহলে কি বলটা ডুবে যাবে না ভেসে থাকবে, বলো? ভেসে থাকবে, কারণ বায়ন ফোর্স বেশি, গ্র্যাভিটেশনাল ফোর্স কম। আচ্ছা, এবার যদি ব্যাপারটা উল্টা হতো, ধরে নাও গ্র্যাভিটেশনাল ফোর্স 9.8 আর বায়ন ফোর্স মনে করো 7, তাহলে নেট ফোর্স কত দাঁড়াতো? নেট ফোর্স দাঁড়াতো 9.8 - 7, তাহলে কত হলো? মোটামুটি ধরে নাও 2.8। তাহলে 2.8 হচ্ছে তোমার নেট ফোর্স, কিন্তু কোন দিকে? উপরের দিকে না নিচের দিকে? কে বেশি? গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপরে ডাউনওয়ার্ড, ডাউন দিকে। তাহলে বলো তো বলটা ভেসে থাকতো না ডুবে যেত? ডুবে যেত। আর যদি বায়ন ফোর্সও 9.8 হতো, বায়ন ফোর্সও 9.8 হতো, তাহলে 9.8 - 9.8 কত হতো? 0। তাহলে বলো তো বলের পজিশনটা কি হতো? ভাসতো ঠিকই, কিন্তু তোমাকে বলতে হবে ওয়াটারের লেভেলে ভাসতো। যদি বায়ন ফোর্স বেশি হয় জলের উপরে থাকবে, যদি বায়ন ফোর্স কম হয় তাহলে জলের নিচে থাকবে, আর যদি ইকুয়াল হয় তাহলে জলের লেভেলে থাকবে। ব্যাপার আছে, কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এই যে
এই বায়ান ফোর্স দিয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে, মানে এই জল বালতি ভর্তি জলের মধ্যে আমি একটা বলকে রাখলাম, তোমাকে জিজ্ঞাসা করবে এই বলের উপরে কোন কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কি কি? গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা হচ্ছে ডাউনওয়ার্ড, আর একটা হচ্ছে বায়ন ফোর্স যেটা হচ্ছে কিনা কোথায় গেল আপওয়ার্ড। এগুলা তোমাকে বলতে হবে কিন্তু ভালো করে। নেক্সট চলে আসো হচ্ছে নেট ফোর্স। তোমাদেরকে আমি নেট ফোর্স শিখিয়ে দিয়েছি, ইয়েস অর নো? কিন্তু স্যার নেট ফোর্স বের করা তুমি অপোজিট ডাইরেকশনে শিখালা, তুমি অপোজিট ডাইরেকশনে নেট ফোর্স বের করা শিখালা, কিন্তু যদি সেম ডাইরেকশনে হয় তাহলে কিভাবে আমি নেট ফোর্স বার করব? যদি সেম ডাইরেকশনে বের করতে হয় তাহলে নেট ফোর্স বের করার ফর্মুলা হচ্ছে, তাহলে নেট ফোর্স বের করার হচ্ছে ফোর্স ওয়ান প্লাস ফোর্স ফোর্স টু। অপোজিট ডাইরেকশনে হলে কি করবা? মাইনাস। আর যদি সেম ডাইরেকশনে হয় তাহলে কি করবা? প্লাস। তোমাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এবার দেখাই। এই যে এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে তুমি আগে এ নাম্বার ছবিটা দেখো। মনে করো পার্সন এ 10 নিউটন ফোর্স দিচ্ছে বক্সটার উপরে, পার্সন বি সে 6 নিউটন ফোর্স দিচ্ছে বক্সটার উপরে। এবার আমাকে বলো দুইজনে একই ডাইরেকশনে ফোর্স দিচ্ছে না অপোজিট ডাইরেকশনে? একই ডাইরেকশনে হলে কি করব? প্লাস করব। প্লাস করলে নেট ফোর্স কত দাঁড়াবে? 16 নিউটন। কোন দিকে? রাইট সাইডে। তোমাকে ডাইরেকশন কিন্তু মেনশন করতে হবে। আচ্ছা এবার মনে করো এই দিকে একটা, মনে করো কেউ আছে, সে মনে করো 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, আর এই দিক থেকে আরেকজন আছে যে মনে করো 6 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে দুজনে সেম ডাইরেকশনে হলো না অপোজিট ডাইরেকশনে হলো? তাহলে অপোজিট ডাইরেকশনে হলে কি করব? মাইনাস করব। 10 - 6 করলে কত হয়? 4। এইবার আমাকে বলো কার শক্তি বেশি, 10 না 6? 10। তাহলে ও কোন দিকে ফোর্সটা দিল? রাইট সাইডে। তাহলে এই বাক্সটা কোন দিকে চলে যাবে? রাইট সাইডেই চলে যাবে। তাহলে এই দিকে দেখো রাইট সাইড লেখা আছে। আর সিনারিওটাকে যদি উল্টা করে দিই, এবার 10 এই দিকে 6 এই দিকে, তাহলে বক্সটা এই দিকে মুভ করবে। আর নেট ফোর্স কত? ওটাও মাইনাস হবে, 4 নিউটন টুয়ার্ডস দা লেফট সাইড। কি বুঝতে পারলা তো? আমাকে বলো তুমি নেট ফোর্স অপোজিট ডাইরেকশন আর সেম ডাইরেকশনে হলে পারবা কিনা বলো? অপোজিট ডাইরেকশনে হলে, অপোজিট ডাইরেকশন বাট আনইকুয়াল হলে তোমাকে কি করতে হবে? হয়ে গেল রে ভাই। নট নট ব্যালেন্স, নন জিরো নেট। Net force act on the object when two forces are opposite in direction but unequal in magnitude. The magnitude of net force is equal to the, হ্যাঁ এই যে ডিফারেন্স করতে হবে, মানে মাইনাস করতে হবে। আর যদি এখান থেকে চলে আসো, যদি সেম ডাইরেকশনে হয় তাহলে তোমাকে কি করতে হবে? সাম করতে হবে। যেগুলা ইম্পর্টেন্ট ওয়ার্ড সেগুলোর নিচেই আমি কিন্তু হাইলাইট করে দিচ্ছি, হ্যাঁ কি না? এখানে যেমন অপোজিট ডাইরেকশনের নিচে, অপোজিটের নিচে হাইলাইট করেছি আর ডিফারেন্সের নিচে, আর এখানে সেম ডাইরেকশনের নিচে করেছি আর সামের নিচে। তাহলে এই এক্সাম্পল 6.1টা বোঝা হয়ে গেল তো? পারবা কিনা বলো? এবার দেখো আহ রেডি টু গো বিয়ন্ড, এইটাতে দুটা এক্সাম্পল আছে। দুটা এক্সাম্পলের মধ্যে একটা মনে রাখবা, একটা মনে রাখার দরকার নেই, হ্যাঁ। প্রথম যে এক্সাম্পলটা আছে এখান থেকে আহ apply also there are situation equal opposite force are applied to the two ends, for example, হ্যাঁ। এখান থেকে এত অব্দি একটা এক্সাম্পল যেটা তোমাকে মনে রাখার দরকার নাই। এখানে বলেছে কি, এইটাতে তুমি দেখো, তুমি এই এ নাম্বার ছবিটাতে দেখো তো, যে একটা ফোর্সের সাথে আর একটা ফোর্স প্যারালালি অ্যাপ্লাই হচ্ছে, ইয়েস অর নো? তুমি এখানেও দেখো কাইন্ড অফ একটা ফোর্সের সাথে, সে অপোজিট ডাইরেকশনে হোক কিন্তু প্যারালাল হচ্ছে, পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাই না? কিন্তু তুমি এরকম সিনারিও ভাবো তো যে এক, এটা মনে করো ফোর্স নাম্বার এ আর ফোর্স নাম্বার বি মনে করো অ্যাঙ্গুলারলি হচ্ছে, তখন তখন নেট ফোর্স কিভাবে মেজার করবে? তো এটা ফোর্স অ্যাপ্লাই অনেক ভাবেই কিন্তু হতে পারে। সবসময় যে প্যারালালি আর পারপেন্ডিকুলারলি হবে তার কোনো গ্যারান্টি নেই। অ্যাঙ্গুলারলিও হতে পারে, যে
এই যে বাট অ্যাক্ট অ্যান অ্যাঙ্গেল টু ইচ আদার, সেগুলো আমরা হায়ার স্টাডিজে পড়বো। কিন্তু এই এক্সাম্পলটা একটু মনে রেখো যে ধরে নাও তুমি একটা সাইকেলের হ্যান্ডেল বারকে তুমি তুমি মনে করো টার্ন করবা। তো একদিকে তুমি করছো পুল, আর একদিকে তুমি করছো পুশ। বুঝো, প্যারালাল টু ইচ আদার এন্ড অপোজিট ডাইরেকশন। তো এই যে দেখো তখন কি হচ্ছে, কোন একটা অবজেক্ট রোটেট করতে শুরু করে, এই যে এইটার নিচে দাগ দাও, রোটেট করাটা কখন রোটেট করে, এই যে এখান থেকে মার্ক করো, হোয়ার ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস আর অ্যাপ্লাইড টু দা টু এন্ডস অফ অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট। এখানে এক্সটেন্ডেড অবজেক্টটা কি স্যার, এইদিকে তাকাও, এই সাইকেলের হ্যান্ডেল বারটা হচ্ছে এক্সটেন্ডেড অবজেক্ট, বুঝলা? এর দুটো এন্ড কি, একটা হচ্ছে তোমার লেফট এন্ড আর একটা কি রাইট এন্ড। তাহলে লেফট এন্ডে অ্যাপ্লাই হচ্ছে পুল, আর রাইট এন্ডে অ্যাপ্লাই হচ্ছে পুশ। তখন তোমার সাইকেলের হ্যান্ডেল বারটা কি হচ্ছে, তোমার এইরকম করে রোটেট করা শুরু করবে, হ্যাঁ কি না, সাইকেলটা ঘুরতে থাকবে। তাহলে এইটাও আমরা, এটা জাস্ট এক্সাম্পলটা দেখে রাখো, এখান থেকে এত অবধি। এইটা মনে রাখো, হ্যাঁ। নেক্সট চলে আসো, তোমাকে একটা কোয়েশ্চেন করলো, ধরে নাও একজন ওয়েট লিফটার। কোয়েশ্চেন নাম্বার এ, আমি কিন্তু তোমাদের কাছ থেকে অ্যান্সারটা আমি এক্সপেক্ট করছি, এতক্ষণ পড়ানোর পরে এগুলা অ্যান্সার করতে হবে। এ ওয়েট লিফটার লিফটিং এ বারবেল, তাহলে বারবেল উঠানোর পরে তোমার হচ্ছে বলেছে কি যে ফোর্সটা ব্যালেন্সড ফোর্স, ব্যালেন্সড ফোর্স, আর দিস ফোর্সেস ব্যালেন্সড ইফ দ্য ওয়েট লিফটার কিপস দ্য বারবেল স্টেডি। মানে বলেছে ওঠানোর পরে, মানে উঠিয়ে এরকম করে ধরে আছে, তখন এই ধরে ধরে রাখার সময় যে ও ফোর্সটা দিচ্ছে, সেটা ব্যালেন্সড ফোর্স না আনব্যালেন্সড ফোর্স? এবার কার সাথে ব্যালেন্সড ফোর্স? গ্র্যাভিটি, ভেরি গুড। কারণ গ্র্যাভিটি তো এই বারবেলটাকে একটা মানে ফোর্স দিয়ে নিচের দিকে টানবে, নিশ্চয়ই ও সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করছে জন্য ও এই বারবেলটার কোনো পজিশন চেঞ্জ হচ্ছে না, বারবেলটা ওখানেই আছে। কখন একটা অবজেক্ট পজিশন চেঞ্জ করে না, মানে দুই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই হলো, যখন দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম হয় আর অপোজিট ডাইরেকশনে হয়। এখানে ডাইরেকশন মানে ওয়েট লিফটারটা ফোর্স দিচ্ছে উল্টা দিকে, উপরের দিকে, কিন্তু গ্র্যাভিটেশনাল হচ্ছে নিচের দিকে। ধরে নাও গ্র্যাভিটেশনাল পুল, পুল যদি মনে করো আমি বলছি এখানে ধরে নাও 50 নিউটন হয়, তাহলে ও কত দিচ্ছে, 50 নিউটনই দিচ্ছে কিন্তু। সেই জন্য এই বারবেলটা এই পজিশনেই আছে। তাহলে এখানে লিখে দাও ব্যালেন্সড। হ্যাঁ ইয়েস, মানে ব্যালেন্স ফোর্স দিচ্ছে, ব্যালেন্স। তারপরে একটু দাঁড়াও, অ্যান্সারটাকে আরেকটু এক্সটেন্ড করতে হবে। ব্যালেন্সড ফোর্স ইন হুইচ দ্য অ্যাপ্লাইড ফোর্স the applied force is exactly same with, কি বলো বলো, exactly same with gravitational force, হ্যাঁ exactly same with gravitational force। এটা একটু এক্সটেন্ড করে লিখে দিলাম, শুধু ইয়েস নো করে লিখলে তো আর হবে না, একটু ভালো করে লিখতে হবে। ডান, লেখো এটা। Balanced force in which the applied force is exactly same with gravitational force. ডান ডান, নেক্সট কোয়েশ্চেনে আসো। নেক্সট কোয়েশ্চেনে দেখো, এখানে বলেছে কি যে দুটো প্লেয়ার আছে, এইদিকে তাকাও, দুটো প্লেয়ার আছে, একজন আর, এই যে এই হচ্ছে আর, আর একজন হচ্ছে এস, মনে করো এটা হচ্ছে এস। কোয়েশ্চেনটা পড়েই বুঝতে পারবে না কিন্তু, এইদিকে তাকাও। বলেছে ওরা আর্ম রেসলিং করছে। এবার বলছে কি যে at the instant when the arms tilt to the front direction out of the page towards you, মানে ভাবো যে
এখানে মনে করো দুজনের হাত স্ক্রিন থেকে বাইরে তোমার দিকে বেরোয় আসছে, তাহলে কে জিতছে বলো তো, আর না এস? কে জিতছে? এস। বুঝতে পারলা কি? কে বুঝতে পারলা না বলো, আরেকবার না হলে বলবো। বলেছে যে একটা এমন টাইম আসলো যেখানে বলেছে যে দুজনের আর্ম টিল টু দা ফ্রন্ট ডাইরেকশন। এবার ব্যাক ডাইরেকশন ওইদিকে, ফ্রন্ট ডাইরেকশন মানে সামনের দিকে, মানে তোমার দিকে। মনে করো স্ক্রিন থেকে বেরোয় আসছে হাত দুটো, বা মানে তুমি যদি পেজ দেখো, পেজ থেকে তোমার দিকে আসছে, যে আউট অফ দা পেজ টুয়ার্ডস ইউ। তাহলে তোমার দিকে আসছে মানে কি, কে জিতে যাচ্ছে? এস এর হাত, এ জিতে যাচ্ছে, তাই কি না? এ বেশি ফোর্স দিচ্ছে জন্য এই দিকে হাতগুলো চলে আসছে। কি বুঝতে পারলে তো এবার? আচ্ছা নেক্সট, এবার কোয়েশ্চেন দেখো, যে আর দ্য ফোর্সেস এক্সার্টেড বাই দ্য প্লেয়ার্স ব্যালেন্সড? অবশ্যই নো, নো। এবার ইফ নট, হুইচ প্লেয়ার এক্সার্টেড দ্য লার্জার ফোর্স? এস। হয়ে গেল তোমার। কোয়েশ্চেন পড়ে বোঝাটাই কিন্তু ব্যাপার, কিন্তু এরকম কিন্তু আমি বলে দিচ্ছি, এইরকম কোয়েশ্চেনেই ভরা থাকবে। আগে ছেলেপেলেরা বোর্ড এক্সামে কমন পেত রিপিটেড কোয়েশ্চেন, 2 বছর 1 বছর পর পর একই কোয়েশ্চেন রিপিট হতো। এখন কোয়েশ্চেন প্যাটার্নই চেঞ্জ। কোনো কোনো ইয়ারের কোয়েশ্চেনের সাথে কোনো ইয়ারের কোয়েশ্চেনের ম্যাচ নেই। কারণ কি, এরকম গল্প তুলে তুলে, তো গল্প তো আমি হাজার হাজার লক্ষ লক্ষ বানাতে পারি, আগের বছরের গল্পের সাথে এই বছরের গল্পের কোনো মিল থাকবে না। এরকম কোয়েশ্চেন কিন্তু, এই ব্যাপারগুলো কি টেক্সট ফর্মে কি ভিতরে লেখা আছে এই গল্পটা? নাই। তোমাকে ভিতরে দেওয়া যে কনসেপ্ট, তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে, পড়ে এই ধরনের কোয়েশ্চেনকে সলভ করার এবিলিটি রাখতে হবে। জানো এখন আহ কি বলে যে আহ ফরেনে আগে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারদের বিশাল ডিমান্ড ছিল, জার্মানি, সুইডেন এইসব দেশে, হ্যাঁ। এখনকার দিনে ফরেনে কি, ইন্ডিয়াতেও ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারদের কেউ নিতে চাইছে না। কেন? কারণ ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং কলেজে এখনো ওই পুরনো ধাঁচের সিলেবাসই ফলো করা হচ্ছে, ওল্ড টেকনোলজিস। আর এখন চলে এসছে মডার্ন টেকনোলজি। ওদের ইয়েটা মানে সিলেবাসটাই চেঞ্জ হয় নাই আফটার 1980 কি এরকম টাইম এর পর থেকে। তো এরকম না হওয়ার জন্য, প্লাস ওদের এখনকার ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোতে প্র্যাকটিক্যাল করে যে শেখানো, ইঞ্জিনিয়ারিং তো আর প্র্যাকটিক্যাল ছাড়া হয় না। মেশিন কিভাবে কাজ করছে বা কি, প্র্যাকটিক্যালই হয় না, ওদের প্র্যাকটিক্যাল ক্লাসই হয় না, খালি থিওরি থিওরি। আর বই পড়ে আর কি কতটা হবে, তাই না? তো সেই জন্য এখন মানে এই ধরনের কনসেপ্ট গুলো ছোট থেকেই দিচ্ছে, বিশেষ করে ফিজিক্সে ইঞ্জিনিয়ারিং যারা করতে চায় তাদের জন্য। এনিওয়ে, এবার চলে আসি যে ফ্রিকশনের মধ্যে এবার ঢুকবো। ফ্রিকশন, ফ্রিকশন যেটাকে আমরা অনেক সময় ওভারলুক করে থাকি, মানে ভাবি যে ফ্রিকশন বলে কিছুই নাই, কিন্তু ফ্রিকশন কিন্তু সব জায়গায় আছে। যে এখানে একটা গল্পগুলা ভালো করে পড়বা, এখান থেকে এত অব্দি একটা গল্প আছে। গল্পটা হচ্ছে যে সাপোজ অ্যান অবজেক্ট ইজ কেপ্ট অ্যাট রেস্ট অন দ্য ফ্লোর। ধরে নাও এটা হচ্ছে ওই অবজেক্টটা। ইউ অ্যাপ্লাই এ ফোর্স অন ইট ইন ফরওয়ার্ড ডাইরেকশন, তুমি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করলা, ফরওয়ার্ডের দিকে। উইল দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই ইউ মেক দ্য অবজেক্ট মুভ? তোমার ফোর্সের জন্য, ফোর্সেরটা কি মানে এনাফ যে এই অবজেক্টটা মুভ করে? ধরো না এটা একটা আলমারি, আলমারিতে তুমি জোরে মানে পুশ করছো, আলমারিটা কি নড়তে নড়তে চায় না? কেন? কারণ আলমারিটার উপরে উল্টা দিকে কি হচ্ছে, ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আরো একটা জিনিস আছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এখন ওটাকে ইগনোর করো, হ্যাঁ। গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে এখন ইগনোর করো, ওটা স্টেপ বাই স্টেপ ঢুকতে হবে, একবারে আসলে মাথা খারাপ হয়ে যাবে। এখন শুধু মনে করো ফ্রিকশনাল ফোর্স আছে। তো তোমার দেওয়া ফোর্স, ধরে নাও তুমি 10 নিউটন ফোর্স দিচ্ছ, আর ফ্রিকশনাল ফোর্স যদি 12 নিউটন হয়, তাহলে বলো তো অবজেক্টটা নড়বে কি? না, কারণ এখানে নেট ফোর্স কত হলো, 12 - 10 = 2 নিউটন। কিন্তু কোন দিকে, কার ফোর্সটা বেশি? নিচেরটা, তার মানে লেফট সাইডে হচ্ছে, কারণ অবজেক্টটা মুভই করবে না। আনলেস এন্ড আনটিল তুমি ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি ফোর্স দিচ্ছ, ধরে নাও তুমি 15 নিউটন দিচ্ছ ধরে নাও, তাহলে এখন কি হয়ে যাবে, 15 - 12, তাহলে নেট ফোর্স কত হয়ে গেল, 3 নিউটন।
আর কোন দিকে হলো এবার তুমি কোন দিকে দিচ্ছ রাইট সাইডে, তার মানে রাইট সাইডে এবার অবজেক্টটা মুভ করবে। তাহলে ফ্রিকশন বলে একটা জিনিস কিন্তু হয় যে many times we have experienced that on applying a force on an object it did not move and you had to apply a larger force to move it. Why is it so? Because frictional force is applying on the from the opposite direction. এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার চলে আসো যে ফ্রিকশন কেন হয়, কারণ এই যে বক্সের মানে অবজেক্টের বটম সারফেসের সাথে ফ্লোরের একটা কি হচ্ছে ইন্টারলকিং হচ্ছে। তোমরা ক্লাস 8-এ এটা ভালো করে পড়ছো কিনা জানি না। ধরো নাও এইটা মনে করো একটা কোনো একটা অবজেক্টের সারফেস, কোনো অবজেক্টের সারফেস কিন্তু একদম ইভেন প্লেন হয় না। আর তুমি যে ফ্লোরকে দেখছো না, এই যে মেঝেকে দেখছো, এই মেঝেও কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে কিন্তু একদম প্লেন না, মেঝের মধ্যেও একটু আনইভেননেস আছে। ইয়েস অর নো? তো যখন তুমি কোনো অবজেক্টকে এরকম করে মুভ করবা তখন হয় কি যে এই যে মেঝের আনইভেননেস এর সাথে অবজেক্টের আনইভেননেস এর এরকম ইন্টারলকিং হয়। এই যে ইন্টারলকিং, এর খাঁজের মধ্যে এর খাঁজটা ঢুকে যাচ্ছে বা এর খাঁজের মধ্যে এর খাঁজটা ঢুকে যাচ্ছে, এটাকে কি বলে ইন্টারলকিং। ওই ইন্টারলকিং এর জন্য অপোজিট ডাইরেকশনে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তো এটাই হচ্ছে ফ্রিকশন, যে ফ্লোর অ্যাক্টিং ইন এ ডাইরেকশন, কোথায় গেল, অ্যাক্টিং ইন এ ডাইরেকশন অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই ইউ। এটা হচ্ছে ফ্রিকশনের ডেফিনেশন, ধরে নাও। তাহলে এটা এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। আর একটা জিনিস মনে রেখো, নোট মাল্টিপল ফোর্সেস মে অ্যাক্ট অন অবজেক্ট বাট ইটস মোশন ডিপেন্ডস অন অনলি অন দ্য নেট ফোর্স। নেট ফোর্সের উপরেই না ডিপেন্ড করছে অবজেক্টটা মুভ করবে কি করবে না, একই না? আচ্ছা এবার চলে আসো মাল্টিপল, এইখানে যে বলেছে মাল্টিপল ফোর্স, স্যার মাল্টিপল ফোর্স মানে কি, মানেটা কি? ধরো না তুমি এই দিক থেকে এদিকে দেখো, তুমি মনে করো এই দিক থেকে কেউ একজন এখানে এই বক্সটাকে সরানোর চেষ্টা করছে, তাহলে এইটা কি হয়ে গেল অ্যাপ্লাইড ফোর্স, একই না? তার অপোজিট ডাইরেকশনে কি অ্যাপ্লাই হবে, ফ্রিকশনাল ফোর্স। কিন্তু গ্র্যাভিটিও তো অবজেক্টটাকে নিচের দিকে টানছে, তাহলে কি হয়ে গেল গ্র্যাভিটেশনাল ফোর্স। আর নিউটনের থার্ড ল ল অনুযায়ী কোনো অবজেক্ট যদি আরেকটা অবজেক্টের উপরে যতটা ফোর্স দিবে, সেকেন্ড অবজেক্টটাও ওর উপরে সেকেন্ড এন্ড অপোজিট ডাইরেকশনে আরেকটা ফোর্স দিবে। তার মানে এই অবজেক্টটা যদি মেঝের উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স দেয়, তাহলে মেঝেটাও অবজেক্টের উপরে আরেকটা উল্টা দিকে ফোর্স দিচ্ছে, যেটাকে বলে বলতো নর্মাল ফোর্স। তাহলে দেখো এইখান থেকে এই ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো, মাল্টিপল ফোর্স ব্যাপারটা ক্লিয়ার হলো। কিন্তু এখন ছোট ক্লাসে এতগুলো ফোর্স একসাথে যদি তো দিয়ে তোমাকে ম্যাথ দেয় তাহলে তুমি পারবা না। সেই জন্য এখানে এই যেমন এই যে এইখানে যে ইয়েটা ছিল, এখানে আমি শুধু ফ্রিকশনাল ফোর্সকে আর অ্যাপ্লাইড ফোর্সকেই নিলাম, তুমি গ্র্যাভিটেশনাল ফোর্স আর নর্মাল ফোর্সকে ইগনোর করে দিলাম। বুঝলা কি ব্যাপারটা? তাহলে এই জিনিসটা এখানে ডেফিনেশন গুলো দেওয়া আছে, আলাদা আলাদা করে ডেফিনেশন দেওয়া আছে যে হোয়াট ইজ অ্যাপ্লাইড ফোর্স, এই যে এখান থেকে এত অব্দি অ্যাপ্লাইড ফোর্স, হোয়াট ইজ ফ্রিকশনাল ফোর্স, সরি হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, এখান থেকে এত অব্দি হচ্ছে তোমার আহ এখান থেকে এত অব্দি গ্র্যাভিটেশনাল ফোর্স আর নর্মাল ফোর্স দুটোই দেওয়া আছে এখান থেকে। তাহলে অবজেক্টের ওয়েট হবে ডাউনওয়ার্ড, তারপর তাহলে নর্মাল ফোর্স হবে আপওয়ার্ড। ছবিগুলা দেখবা, দেখো নর্মাল ফোর্সের অ্যারোটা কোন দিকে আছে, উপরের দিকে, তো আপওয়ার্ড। তাই এগুলো কিন্তু, আর এরা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হয়, মানে নর্মাল ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হয়। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে, দাঁড়া 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 এক সেকেন্ড, নর্মাল ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় ব্যালেন্সড। ধরো না তুমি এদিক থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করলে না, তুমি এই দিক থেকেও তাহলে ফ্রিকশন অ্যাপ্লাই হচ্ছে না। গ্র্যাভিটেশনাল ফোর্স যদি 9.8 হয়, তাহলে আমি কি শিখালাম, নিউটনের থার্ড ল, সেম ফোর্স অ্যাপ্লাই হবে উল্টা দিকে 9.8 নিউটন। বুঝলা কি? তাহলে দুটোই সেম হলে কি ফোর্স হচ্ছে, ব্যালেন্স ফোর্স। কারা কারা বললাম, গ্র্যাভিটেশনাল ফোর্স আর নর্মাল ফোর্স। স্যার এইখানে কি আহ, আর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না? অবশ্যই হচ্ছে, এখানে এয়ার এর ফোর্সও অ্যাপ্লাই হচ্ছে। তো ধরো না উপরের দিকে একটা ফ্যান চলছে, উপরের দিকে একটা ফ্যান চলছে, তাহলে ফ্যানের হাওয়াও তো ফোর্স দিচ্ছে না, এই দিক থেকে দিচ্ছে ওই দিক থেকে দিচ্ছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, এটা পড়ার পড়ার দরকার নাই যে বাট ইন মেনি কেসেস ইটস ম্যাগনিটিউড ইজ সো স্মল দ্যাট ইট ক্যান বি ইগনোরড।
মানে এয়ারের ফোর্সটাকে আমরা ইগনোর করে চলছি, কারণ ওটার অ্যামাউন্টটা খুবই কম। ডান। আচ্ছা, এবার তোমাকে একটা কোয়েশ্চেন করলো, ফিগার 6.10 কি আছে। হ্যাঁ, তুমি এই অবজেক্টটাকে মনে করো ঠেলে দিলা, ঠেলে দিয়ে ছেড়ে দিলা, অবজেক্টটা কিছু দূর এইদিকে আগালো, আগানোর পরে কি অবজেক্টটা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, নাকি অবজেক্টটা কিছু দূর গিয়ে থেমে যায়? দ্য বক্স স্লোস ডাউন এন্ড কামস টু এট স্টপ। এবার এটা কিসের জন্য? ফ্রিকশনের জন্য। এখান থেকে এত অব্দি একটা কোশ্চেন দিবে। 2 নাম্বার, এদিকে তাকাও। তুমি মনে করো সাইকেল চালাচ্ছ, সাইকেল চালাতে চালাতে তুমি স্টপ প্যাডেলিং করে দিলা, মানে সাইকেলের প্যাডেল করা বন্ধ করে দিলা। তাহলেও কি সাইকেলটা মানে কিছু দূর চলে, চলতেই কিন্তু চলতেই কি থাকে না। ইট কামস টু রেস্ট আফটার ট্রাভেলিং সাম ডিস্টেন্স। তো এগুলা কিসের জন্য? এগুলো সব অ্যান্সার কি হবে? এগুলো গল্প দিয়ে যদি কোশ্চেন দেয় তাহলে এগুলা কিসের জন্য হবে? ফ্রিকশনের জন্য হবে। সাইকেলের টায়ারের সাথে মাটির ফ্রিকশন। সাইকেলটা চলছে এইদিকে কিন্তু ফ্রিকশনটা হচ্ছে তার অপোজিটে, তাহলে কিছু কিছু দূর গিয়ে সাইকেলটা দাঁড়িয়ে যাবে। আর একটা কোশ্চেন, যে তুমি একটা বলকে পুশ করলা, ইউ স্টপ পুশিং এ বল এন্ড ইট অলসো কামস টু রেস্ট আফটার ট্রাভেলিং সাম ডিস্টেন্স। এগুলো সবই কিন্তু ওই একই মানে টাইপের কোশ্চেন তোমাকে দিবে। আচ্ছা, এবার নেক্সট চলে আসো হচ্ছে ফ্রিকশনটা ডিটারমাইন করে সারফেসের উপরে, বুঝলা? বলো আমাকে এবার একটা কথা বলো, আর বেশি নাই। না না, এবার গল্প তো, এই অ্যাক্টিভিটি গুলা গল্প, আমি গল্প পড়াবো না তো, গল্পটা আমি বুঝাই দিব। মনে করো এটা একটা সারফেস, এটা আরেকটা সারফেস, এটা আরেকটা সারফেস। এবার এই দিক থেকে তুমি একটা মার্বেল বলকে ছেড়ে দিচ্ছ, এই দিক থেকে একটা মার্বেল বল, এই দিক থেকে একটা মার্বেল বল। তুমি মার্বেল বল এইটাকে এইদিকে পুশ করলা, মানে ঠেলে দিলা। তুমি আমাকে বলো সব থেকে কম ফ্রিকশন কোনটাতে হবে, এ তে না বি তে না সি তে? তাহলে এ তে মানে লিস্ট ফ্রিকশন হবে, হ্যাঁ কি না? সব থেকে কম ফ্রিকশন হবে লিস্ট, কারণ এটা হচ্ছে অনেকটাই প্লেন সারফেস, অনেকটা কিছুটা। বিটা, বিতে হচ্ছে তোমার মডারেট ফ্রিকশন হবে, মানে বেশিও না কমও না, মডারেট ফ্রিকশন, কারণ এখানে মানে লিটল রাফ, লিটল রাফ সারফেস। কিন্তু এখানে হাইয়েস্ট ফ্রিকশন হবে, একই না, কারণ এখানে খুবই রাফ, সারফেসটা কি ভেরি রাফ। তাহলে কোনটাতে বলো আমাকে মার্বেলটা অনেক দূর পর্যন্ত যাবে, এ তে না বি তে না সি তে? তাহলে এ তে মনে করো অনেকটা দূর পর্যন্ত মার্বেলটা গেল, কারণ ফ্রিকশন খুবই কম। বি তে মনে করো এতটা গেল, সি তে মনে করো এতটুকুনি গিয়ে থেমে গেল, তারপরে আর যেতে পারছে না। ধরে নাও এখানে কভার করলো 12 সেন্টিমিটার, এখানে কভার করলো মনে করো 7 সেন্টিমিটার, এখানে কভার করলো মনে করো 5 সেন্টিমিটার। কি জিনিসটা বুঝতে পারছো? তোমাকে কিন্তু এগুলা দিয়ে দিবে, কিন্তু বলে দিলাম কেন দিবে, কারণ তোমাকে এবার এই অ্যাক্টিভিটিটা করতে হবে। এই অ্যাক্টিভিটিটা তুমি এই ছবিটা দেখো, তোমাকে 3টা ডট বানাতে হবে, এ বি, আর তার মাঝখানে একটু উপরের দিকে এখানে রাখতে হবে সি। এবার তোমাকে কি করতে হবে, যে তোমাকে এরকম একটা কয়েন মানে 4-5টা 10 টাকার কয়েনকে এরকম ভাবে একসাথে সেলোটেপ দিয়ে আটকে দিতে হবে, সেলোটেপ দিয়ে। ঠিক আছে, আটকে দেওয়ার পরে তুমি মনে করো এইখানে গার্ডারটার পজিশনটা আগে এখানে ছিল, দেখো রাবার ব্যান্ডের পজিশন এখানে ছিল, কয়েন গুলো এখানে ছিল, ঠিক আছে, কয়েন গুলো এখানে ছিল। এবার তুমি কি করলা, 2 আঙ্গুল দিয়ে এমন ভাবে জিনিসটাকে, এই যে দেখো এই C নাম্বার ছবিটা দেখো, 2 নাম্বার তুমি আঙ্গুল দিয়ে রাবার ব্যান্ডের পজিশনটাকে কোথায় নিয়ে আসলা বলো তো? সি তে নিয়ে চলে আসলা। এই যে এখানে দেখো ডট গুলো দেওয়া আছে না, এ বি সি দেওয়া আছে কিনা? প্রথমে রাবার ব্যান্ডটা এখানে ছিল, কয়েন গুলো এখানে ছিল, এবার তুমি কি করলা, আঙ্গুল দিয়ে পুল করে রাবার ব্যান্ড সমেত কয়েনটাকে তুমি সি পজিশনে নিয়ে আসলা, ঠিক? সি পজিশনে নিয়ে এসে তুমি ছেড়ে দিলা। সি পজিশনে নিয়ে এসে যদি তুমি ছেড়ে দাও, তাহলে রাবার ব্যান্ডটা কি করবে, এই কয়েনটাকে এই দিকে পুশ করবে, ইয়েস অর নো? ওর ইলাস্টিসিটির জন্য।
কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি এটা করলা তিনটা আলাদা আলাদা সারফেসে। তুমি করলা, তুমি একবার এটা করলা হচ্ছে উডেন টেবিল টপে করলা, একবার করলা সিমেন্টেড ফ্লোরে, একবার করলা ল্যামিনেটেড টেবিল টপে, আর একবার করলা পলিশড মার্বেল অর টাইলস ফ্লোরে। এইবার আমাকে বলো কোনটাতে সব, এবার তুমি প্রত্যেকবারই এই অ্যাক্টিভিটিটা করার পরে প্রত্যেকবারই তুমি কয়েন গুলো কত দূর গেল সেটা মেজার করলা স্কেল দিয়ে। বুঝতে পারছো কথাটা? তুমি প্রত্যেকবারই এটাকে মেজার করলা। তো ধরে নাও আহ আমাকে বলো এখানে সব থেকে উডেন টেবিল টপ সব থেকে রাফ সারফেস, একই না? তো ধরে নাও এখানে গেল, এখানে গেল মনে করো আহ হ্যাঁ ধরে নাও 5 সেন্টিমিটার গেল। সিমেন্টেড ফ্লোর ওর থেকে আরেকটু প্লেন হয়, একই না? তো সিমেন্টেড ফ্লোরে মনে করো গেল 8 সেন্টিমিটার, কথার কথা। ল্যামিনেটেড টেবিল টপ, এই যে আমার টেবিলটা যেরকম দেখছো এর উপরে মানে ল্যামিনেটেড করা আছে, মানে ধরো রেজিনের ভালো পলিশিং করা আছে, তার মানে এটা আরো প্লেন, একই না? তাহলে এইটাতে আরেকটু দূর যাবে, এটাতে দেখা গেল তোমার 15 সেন্টিমিটার অব্দি গেল। আর পলিশড মার্বেল অর টাইলস ফ্লোর সব থেকে পলিশ হয় একেবারে কাঁচের মতো, একই না, গ্লাসের মতো। তাই ওটাতে সব থেকে দূর যাবে, ধরে নাও আমি বললাম 25 সেন্টিমিটার পর্যন্ত যাবে। তাহলে এই অ্যাক্টিভিটি থেকে কি প্রুফ হচ্ছে যে ফ্রিকশন ডিপেন্ডস অন দা সারফেস, সারফেসের উপরে ফ্রিকশনটা ডিপেন্ড করে। কি এই গল্পটা কি আমাকে পড়াতে হবে? গল্পটা অনেক বড় কিন্তু, হ্যাঁ আমি পড়াবো না এগুলা, আমি যেটা বললাম ওটাই লেখা আছে। তো এগুলো এগুলো চলো, এটা আমার হয়ে গেল। এই যে এবার তোমার কোশ্চেন হচ্ছে হোয়াট কনক্লুশন ডু ইউ ড্র ফ্রম ইউর অবজারভেশন। যে লেখো এটা ফ্রিকশন, মানে এটা বড় হবে কিন্তু অ্যানসারটা একটু ডিপেন্ডস, হ্যাঁ না গো ডিপেন্ড, হ্যাঁ আচ্ছা যদি অসুবিধা থাকে বসো। ফ্রিকশন ডিপেন্ড অন, আচ্ছা আসছি না ওই, আমি থাকবো না কিন্তু, আমি নাই আর বেশিক্ষণ নাই, ওদের হয়ে গেছে। ফ্রিকশন ডিপেন্ডস অন, দাঁড়ো সারফেস লিখো না, নেচার অফ দ্য সারফেস। ফ্রিকশন ডিপেন্ডস অন নেচার অফ সারফেস, হ্যাঁ। তারপরে হবে, তারপরে কন্টিনিউ হবে যে পলিশড সারফেস হ্যাজ লিস্ট friction, whereas rough surface has more friction. হয়েছে? তাড়াতাড়ি লেখো, এখনই কিন্তু আমি মুছে দেবো তাড়াতাড়ি, কারণ টাইম হয়ে গেছে। কটা বাজে রে ভাই? হুম, নেক্সট চলে আসো, এটা লেখা হয়েছে। ওই প্রীতম হয়েছে কিছু আমার লেখা, আমি আর তাড়াতে পারবো না। আচ্ছা এবার নেক্সট চলে আসো। তোমরা এই যে এখান থেকে এত অবধি কিন্তু এইটার মানে এটা কিন্তু এই অ্যাক্টিভিটিটা কিন্তু এখানেই শেষ না, মানে এটা জাস্ট অবজারভেশন। এবার বাদ বাকি এটা যা বুঝালাম আমি এগুলো সব এখানে লেখা আছে, এগুলো বেশি বড় বড় করে লেখা আছে। এখান থেকে এত অবধি একটু রিডিং করে রেখো, এখান থেকে কোনো কোয়েশ্চেন নেই, উপরের অ্যাক্টিভিটিটার এক্সপ্লেনেশন খালি কিন্তু এটা, হ্যাঁ। আচ্ছা নেক্সট এবার চলে আসো হচ্ছে স্যার আমরা স্প্রিং ব্যালেন্স দিয়ে কিভাবে
কোনো কিছু ফ্রিকশনকে মাপতে পারবো স্প্রিং ব্যালেন্স দিয়ে? হ্যাঁ, তুমি মাপতে পারবা। আগে দেখে নাও স্প্রিং ব্যালেন্সের স্ট্রাকচারটা দেখে নাও। স্প্রিং ব্যালেন্স দিয়ে তুমি যেরকম গ্রাম মেজার করতে পারবা, মানে মাস। আবার স্প্রিং ব্যালেন্স দিয়ে তুমি নিউটন, মানে কি বলতো, নিউটন কিসের ইউনিট? ফোর্স। ফোর্সও তুমি মাপতে পারবা। এবার দেখো এইখানে কতগুলো স্কেল কাটা আছে। গ্রামের দিকেও মনে করো 0 থেকে 100 গ্রাম পর্যন্ত, আর এইদিকে নিউটন 0 থেকে 1 নিউটন পর্যন্ত। মাঝখানের গুলো হচ্ছে ফ্র্যাকশনে আছে, 0.1 নিউটন, 0.2 নিউটন, এরকম করে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, ধরে নাও তুমি এখানে কিছু মনে করো স্প্রিং ব্যালেন্সের নিচের দিকে এখানে তুমি কোনো একটা অবজেক্টকে এখানে তুমি ফিক্স করতে পারবা। করে দিলাম। এবার ফিক্স করার পরে অবজেক্টটাকে তুমি টানলা, বা অবজেক্টটা ধরেও নিচের দিকে মনে করো গ্র্যাভিটির জন্য পুল হলো, যাই হোক না কেন, স্প্রিং ব্যালেন্সের এইখানে থাকে একটা কাটা। এইখানে একটা কাটা থাকে। ওই কাটাটার ডাইরেকশনটা নিচের দিকে আসবে। ধরে নাও নিচের দিকে এত অব্দি আসলো, তার মানে ওই অবজেক্টটার মাস কত? অবজেক্টটার মাস হচ্ছে 40 গ্রাম। তাহলে অবজেক্টটাকে কত গ্র্যাভিটেশনাল পুল দিয়ে নিচের দিকে টানছে? 0.4 নিউটন। বুঝতে পারলে ব্যাপারটা? এটা না বুঝলে এরপরের অ্যাক্টিভিটিটা বুঝবা না কিন্তু। যদি বলো তাহলে আমি আর একবার রিপিট করে দিচ্ছি। আরেকবার করো। স্প্রিং ব্যালেন্সে তুমি নিচের দিকে কোনো একটা অবজেক্টকে ঝুলিয়ে দিলা, ধরে নাও এখানে কোনো একটা অবজেক্টকে ঝুলালা, হ্যাঁ। এবার অবজেক্টটাকে তো আর্থ গ্র্যাভিটির জন্য নিচের দিকে টানবে। এবার টানার জন্য এই কাঁটাটা যেটা আছে, কাঁটাটাও নিচের দিকে আসবে, হ্যাঁ কি না? তো নিচে মনে করো এটা এই দাগ পর্যন্ত আসলো, এইটা পর্যন্ত। এটা গ্রামের দিকে কত সোজাসুজি আছে? 40। তার মানে ওই অবজেক্টটার মাস হচ্ছে 40 গ্রাম। তাহলে আর এই দিকে কত সোজাসুজি আছে? 0.4। তার মানে এখানে অবজেক্টটাকে আর কত ফোর্স দিয়ে নিচের দিকে টানছে? 0.4 নিউটন। তুমি মনে রাখবা এখানে আর্থের গ্র্যাভিটেশনাল পুল 9.8 না ধরে 10 নিউটন ধরা হয়েছে, মানে 9.8 মানেই অ্যাপ্রক্সিমেটলি কত? 10 ধরে নেওয়া হয়েছে সেই হিসাবে। তার মানে এই যে 40 কে যখনই তুমি 10 নিউটন মানে হচ্ছে তোমার 100 ডাইন, 100 দিয়ে ডিভাইড করবা, তখনই কত হচ্ছে? 0.4। এই যে 0.4, বোঝা গেল ব্যাপারটা? এখানে তোমাকে আগে আমি 9.8 ইকুয়াল 10 নিউটন, 10 নিউটন মানে কত ডাইন? 100 ডাইন। কেন স্যার তুমি, সরি, 100 ডাইন। তো কেন স্যার তুমি নিউটনকে ডাইনে কনভার্ট করলা? কারণ এই দিকে গ্রাম কোন ইউনিট বলো তো, এসআই না সিজিএস? সিজিএস ইউনিট। কিন্তু নিউটন কি? নিউটন সিজিএস না এসআই? এসআই। তাহলে তোমাকে একদিকে সিজিএস একদিকে এসআই ওরকম করলে হবে? এসআইটাকেও কিসে কনভার্ট করতে হবে? সিজিএস এ কনভার্ট করতে হবে। তুমি মনে রাখবা, তুমি যদি আর্থের গ্র্যাভিটেশনাল পুল যদি 10 নিউটন ধরে চলো, তার মানে ওটা সিজিএস এ হবে 100 ডাইন। সেই হিসাবে এটা 0.4 নিউটন হচ্ছে, বুঝলা? তো এনিওয়ে, ওটা ছাড়ো। তুমি এই স্প্রিং ব্যালেন্স দিয়ে তুমি ফ্রিকশন কিভাবে মাপবা? তো ধরে নাও তুমি একটা কি করলা, তুমি হচ্ছে একটা এইদিকে হচ্ছে একটা উডেন ব্লক নিলা। তুমি এই উডেন ব্লকের ছবি সবাই দেখতে পাচ্ছ আশা করি। এবার এই উডেন ব্লকটাকে কোন সারফেসের উপরে রাখলাম একটু খুঁজে বার করো তো। উডেন ব্লকটাকে নিশ্চয়ই কোনো একটা টেবিলের উপরেই রেখে টানা হয়েছে নিশ্চয়ই, তাই কি না? একটু খুঁজে বার করো তো কোথায় রাখা আছে। উডেন ব্লকটাকে কিসের উপরে রাখা আছে একটু খুঁজে বার করো। ব্যালেন্স, পুল the spring balance by gradually by increasing force and note down the reading on its ও এখানে কোনো সারফেস লেখাই নাই। আচ্ছা, কোথায় কোথায় টেবিলটা? কত নাম্বার পয়েন্ট? 3 নাম্বার পয়েন্টের কোথায় লেখা আছে বলো একটু? লাস্টের দিকে। ওই লাস্টের উডেন ব্লক, ওটা টেবিল টপ না। আচ্ছা দেখো দেখো, আমি আমি ব্যাপারটা ক্লিয়ার করি, এখানে কিছু জিনিস আনক্লিয়ার আছে। এটা উডেন ব্লক, এটা উডেন ব্লক। দেরি করলে দেরি হবে কিন্তু, বলে দিলাম। আর এই সারফেসটা ধরে নাও একটা যে কোনো টেবিল, উডেন টেবিল মনে করো, ঠিক? তাহলে সারফেসের সাথে এই উডেন ব্লকের একটা মনে করো টানলে ফ্রিকশন হবে, তাই কি না?
ওই ফ্রিকশনটাকে তুমি মাপতে চাও। তো তুমি এই উডেন ব্লকটাকে দেখো সুতো দিয়ে তুমি এই স্প্রিং ব্যালেন্সের এই দিকের আংটিটার সাথে তুমি লাগিয়ে দিলা, লাগিয়ে তুমি এই দিক থেকে মনে করো টানছো। এবার সাপোজ তুমি প্রথমে কম ফোর্স অ্যাপ্লাই করলা, কম ফোর্স অ্যাপ্লাই করাতে এই যে কাঁটাটা, এই যে তোমাদেরকে এখনই শিখালাম কাঁটাটা নিচের দিকে নামবে, তো কাঁটাটা নিচের দিকে নামলে তুমি এখানে গ্রাম দিকটা যে আছে ওই দিকটাকে এখন ইগনোর করো, তুমি শুধু নিউটনকে দেখো। কারণ তুমি ফ্রিকশনকে মাপতে চাইছো, ফ্রিকশন এক ধরনের ফোর্স, তো কোনটাকে কনসিডার করবা? নিউটনকে কনসিডার করো এখন, ঠিক? তো যখন তুমি কম ফোর্স অ্যাপ্লাই করছো তখন ফ্রিকশন ফোর্সও কম হবে, হ্যাঁ কি না? তখন মনে করো কাঁটাটা এখানে, এবার এখানে যা রিডিং থাকবে নিউটনের দিকে ততটা ফ্রিকশনাল ফোর্স, বুঝা গেল? এবার তুমি আরো জোরে তুমি পুল করছো, তাহলে নিশ্চয়ই কাঁটাটা আরো অনেক নিচে নামবে, ইয়েস অর নো? তখন দেখা গেল ফ্রিকশনাল ফোর্সের ইয়েটাও তুমি বেড়ে গেল ব্যাপারটা। জিনিসটা বুঝলা? একটু প্র্যাকটিক্যালি ভাবো, না হলে আরেকবার আমি রিপিট করছি। বুঝতে পারলে না? আচ্ছা দেখো, তুমি মনে করো সেট আপটা বানালা, বানানোর পরে তুমি স্প্রিং ব্যালেন্সটাকে আস্তে টানলা, তাহলে আস্তে টানলে ফ্রিকশনাল ফোর্সও আসতেই হবে উল্টা দিকে, তাই কাঁটাটা অল্প নামবে, বুঝলে? এবার এইবার মনে করো তুমি জোরে টানছো, তাহলে ফ্রিকশনাল ফোর্সও অপোজিটে জোরে হবে, তখন কাঁটাটা বেশি নামবে স্প্রিং ব্যালেন্স। তাহলে তুমি স্প্রিং ব্যালেন্স দিয়ে এইভাবে কতটা ফ্রিকশন হচ্ছে সেটাও মেজার করতে পারবা। এটা মানে কি বলবো, এটা বাচ্চাদের ব্যাপার। তো তুমি এটাকে কম্পেয়ার করলা, দেখো এখানে তুমি যে কম্পেয়ার করলা যে আর দ্য রিডিং ডিফারেন্ট, ইয়েস। Is the reading smallest for the surface on which the stack of coins traveled the largest distance? দেখো এইটার অ্যান্সার, এই যে এখান থেকে এটা মামার করো না, এখান থেকে এত অব্দির অ্যান্সার তুমি তখনই বের করতে পারবা যখন তুমি এই দুটো অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি করবা। এখানে তোমাকে কি জিজ্ঞাসা করেছে যে is the reading smallest for the surface on which stack of coin? এবার stack of coin কোন অ্যাক্টিভিটিতে ছিল? এই আগেরটাতে ছিল। তাহলে আগের অ্যাক্টিভিটির সাথে আবার এই অ্যাক্টিভিটিটা কম্পেয়ার করতে বলেছে। তাহলে কম্পারিজন কখন করতে পারবা? যখন তোমার কাছে ডেটা থাকবে, তুমি অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি দুটো করেছো তখন তুমি পারবা না। তো এটা ছাড়ো। তো is the reading largest for which the distance traveled was the smallest? ইয়েস, কারণ এখানে রিডিংটা বেশি হবে, কারণ উডেন ব্লক অনেক ভারী কয়েনের থেকে, উডেন ব্লক অনেক কি কয়েনের থেকে ভারী, তাহলে এখানে রিডিংও তুমি কি পাবা? বেশি পাবা, হ্যাঁ কি না? তো এখানে দেখো, এখানে অ্যান্সারটা লেখা আছে দ্য রিডিং অফ দ্য স্প্রিং ব্যালেন্স গিভেন অ্যাজ অ্যাপ্রক্সিমেট মেজার অফ দ্য force or of friction acting between the surface of the block and the surface on which it moves. A smaller reading indicates that smaller force of friction, while a larger reading indicates a larger force of friction. মানে বুঝতেই পারছো যে তুমি এদিকে তাকাও একবার, তুমি যদি ওই ইয়েটাতে স্প্রিং ব্যালেন্সে যদি কম রিডিং পাও তার মানে কম ফ্রিকশন হচ্ছে, ইয়েস অর নো? আর যদি তুমি বেশি রিডিং পাও তার মানে কি বেশি বেশি ফ্রিকশন হচ্ছে, এটাই বলেছে। তো আমরা কি কনক্লুশনটা কি দাঁড়ালো? কনক্লুড দ্যাট হোয়েন দ্য ফোর্স অফ ফ্রিকশন ইজ স্মলার, দ্য ভেলোসিটি অফ দ্য স্ট্যাক অফ পয়েন্ট ডিক্রিজেস মোর স্লোলি and it travels a larger distance before coming to rest. মানে ধরে নাও একেবারে প্লেন প্লেন একটা ইয়ে আছে, মানে ইয়ে আছে, এবার এখানে ওই কয়েনের অ্যাক্টিভিটিটা তুমি করলা, এবার ফ্রিকশন কম হলে, ফ্রিকশন যদি অনেক কম হয় তাহলে এই কয়েনটা কম দূর যাবে না বেশি দূর যাবে বলো? তো ওটাই বলেছে যে ইট ট্রাভেলস লার্জার, অনেক বেশি দূর যাবে, গিয়ে তারপরে থামবে যত তোমার ফ্রিকশন কম হবে। তো থিঙ্ক লাইক এ সায়েন্টিস্টে কি লেখা আছে? নাও কন্ডাক্ট এ থট এক্সপেরিমেন্ট, উই ডু এ থট এক্সপেরিমেন্ট হোয়েন দ্য কন্ডিশনস রিকোয়ার্ড ফর দ্য এক্সপেরিমেন্ট ডাইরেকশন। আচ্ছা কি বলেছে কন্ডিশনটা দেখি। সাপোজ ইউ ফাইন্ড অ্যান অবজেক্ট and a horizontal floor having such smooth surface that the force of friction between them is zero. বোঝো কি বলেছে? তুমি এমন একটা অবজেক্ট খুঁজে বার করো, তুমি এমন একটা অবজেক্ট নিলা
আর একটা হরাইজন্টাল সারফেস নিলাম, হরাইজন্টাল মানে এরকম হয়, মানে মেঝের মতো, মেঝে মেঝে মানে হরাইজন্টাল, যেখানে বলেছে ফ্রিকশন একদমই নেই, ফ্রিকশন কত বলেছে, একদম জিরো, জিনিসটা বোঝো। এবার তুমি বলেছে যে ইমাজিন হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ রিপিট স্টেপ 3 এন্ড স্টেপ 4 অফ অ্যাক্টিভিটি 6.1, মানে ওই যে কয়েনটাকে ছেড়ে দেওয়ার, ওটাই স্টেপ 3 আর 4 এ লেখা আছে, যে কয়েনটাকে তুমি এরকম সারফেসে নিয়ে এসে ছেড়ে দিলা উইথ সাচ অ্যান with such an object and a horizontal floor. So will the velocity of the object decrease? Will the object ever come to rest or continue moving forever? এইবার তোমরাই আমাকে বলো, আমি কোশ্চেনটা পরে বুঝাচ্ছি। এখানে ফ্রিকশন নাই, একদমই প্লেন, তো তুমি এখানে ওই যে গার্ডারের ইয়েটা দিয়ে তুমি কয়েনটাকে ছেড়ে দিলা, তাহলে কয়েনটা কি বলেছে যে কয়েনটা কি কোনোদিনও থামবে? কারণ এখানে তো ফ্রিকশন নাই, একদমই নাই, একেবারে মানে কিছুই নেই এখানে মনে করো, তো তাহলে এই কয়েনটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, কোনোদিনও থামবে না। তো এখানে কারণ কি, এখানে ফ্রিকশন একদমই জিরো, কেউ ওকে উল্টা দিকে ফোর্স দিচ্ছে না, ফ্রিকশন তো ভেলোসিটির কি হয়, তার অপোজিটে হয়, একই না? তাহলে দেখো এখানে অ্যান্সারটা তাহলে কি দাঁড়াবে, কে বুঝতে পারলে না বলো, বলো তাড়াতাড়ি বলো, এটা শেষ আজকে। আচ্ছা, না না না, এগুলা এগুলা ক্লিয়ার না করে যাবা না কিন্তু। তোমাকে এইভাবে আমি বোঝাচ্ছি, মনে করো এইখানে একটা অবজেক্ট আছে, এই এবার মনে করো এটা হচ্ছে একটা সারফেস, ঠিক তো? এবার তুমি এই দিক থেকে অবজেক্টটাকে ছেড়ে দিলা, এবার অবজেক্টটা এই দিক থেকে রোল করে করে যাচ্ছে, রোল করে করে যাচ্ছে এইদিকে, তাহলে আমাকে বলো অবজেক্টের ভেলোসিটির ডাইরেকশন কোন দিকে, ভেলোসিটির ডাইরেকশন কোন দিকে, রাইট সাইডে হবে, তাহলে ফ্রিকশনের ডাইরেকশন কোন দিকে হয়, ফ্রিকশনের ডাইরেকশন কোন দিকে হবে, লেফটের দিকে হবে, এইটুকুনি বুঝলা এবার? এবার তোমাকে বলেছে লেফট সাইডে উল্টা দিকে যে ফ্রিকশন ওটা নাই, তাহলে শুধু কে থাকলো, ভেলোসিটি থাকলো, ইয়েস অর নো? তাহলে কখনোই কি এই ভেলোসিটিটা কমবে? কমবে না, ভেলোসিটিটা ওকে তো কেউ উল্টা দিক থেকে আটকাচ্ছে না, যদি একটা অবজেক্ট সামনের দিকে আগাচ্ছে 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 আগাচ্ছে, ওকে যদি উল্টা দিক থেকে কেউ না আটকায় ও কোনোদিনও থামবে? তো ফ্রিকশন উল্টা দিকে হয়, ওটা নাই, তাহলে ও কোনোদিনও থামবে না। এবার বুঝলা ব্যাপারটা? এটা কোথায় হয় স্যার, এরকম সারফেস কি কোথাও আছে? এর আগের দিনে আয়রনের মতো যদি বকা না খাইতে চাও, সামলে যাও বলে দিলাম। তো এই অবজেক্ট তোমার হচ্ছে কি দাঁড়ালো, স্যার এরকম কন্ডিশন কোথায় হয়, এরকম কন্ডিশন হয় স্পেসে, বুঝতে পারলা? স্পেসে হয়, স্পেসে কোনো স্পেসে আরো মনে করো ইয়েতে আছে স্পেস, ওই যে তোমার স্পেসকে অনেকগুলো লেয়ারে ডিভাইড করা যায়, স্পেসকে অনেকগুলো লেয়ারে ডিভাইড করা যায়, যেখানে গ্র্যাভিটি আছে ওই জায়গাটা স্পেসটা এরকম কার্ভ হয়ে যায়। এনিওয়ে দেখছো কি এগুলা ভিডিও কখনো? এখন দেখবা না তো, ওগুলা দেখবা না তো। এই যে দেখো আমি দাঁড়াও একটা জিনিস বোঝো, মনে করো এই ফাঁকা জায়গাটা হচ্ছে স্পেস, এবার স্পেসকে তুমি অনেকগুলো হরাইজন্টাল প্লেনের, ভাবো এটা একটা হরাইজন্টাল প্লেন, এটা একটা হরাইজন্টাল প্লেন, এরকম অনেকগুলো হরাইজন্টাল প্লেনের মানে ক্লাস্টার ভাবতে পারো। এবার মনে করো এইখানে স্পেসের এই জায়গাটায়, মনে করো স্পেসের এইখানে মনে করো আর্থ আছে, তো কি হয় স্পেসের ওই জায়গাটা হরাইজন্টাল প্লেনটা এরকম ঢুকে যায়, হ্যাঁ গ্র্যাভিটেশনের জন্য। তো এগুলা এগুলা জিনিস, এগুলা দেখবা জিনিস মাঝে মাঝে, এই এই জায়গাটা এরকম করে যেখানে কোনো অবজেক্ট আছে ওই জায়গাটায় এরকম স্পেস টাইম ডিস্টেন্সের ব্যাপারে এখানে চলে আসে। এনিওয়ে তো স্পেসকেও তুমি একটা হরাইজন্টাল সারফেসের মতো ভাবতে পারো, যেখানে কোনো ফ্রিকশন নেই, ওখানে একটা অবজেক্টকে যদি তুমি ঠেলে দাও, ওই অবজেক্টটা আনলিমিটেড মানে ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, আনলেস এন্ড আনটিল উল্টা দিক থেকে অন্য কেউ এসে ওকে না থামাচ্ছে, বুঝলা ব্যাপারটা? সেই জন্য স্পেসের মুভি তোমরা কখনো দেখছো? স্পেসের মুভিতে দেখবা যে
ধরে নাও একটা স্পেসশিপের কিছু একটা বাইরের দিকে কিছু একটা খারাপ হয়ে গেছে, ও কোনো একটা অ্যাস্ট্রোনটকে বাইরে গিয়ে ওটা ঠিক করতে হবে, বিশাল রিস্কি ব্যাপার। ওই অ্যাস্ট্রোনটকে যে স্পেস স্যুটের সাথে মানে স্পেসশিপের ভিতরে ভালো করে কেবল দিয়ে ভালো করে মানে আটকানো থাকে, যাতে ও ছুটে না যায়। ও যদি একবার ছুটে গেল, তার মানে ও সারা জীবন ওরকম চলতেই থাকবে, ও যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে। ওর ওর বডিও ডিকম্পোজ হবে না, কারণ ওখানে কোনো জার্মসও নাই। ও খালি কি ওর সোলটা, মানে যখন হাঙ্গার হাঙ্গার এসবের জন্য ওর সোলটা মরে যাবে, কিন্তু ওর বডিটা ইনট্যাক্টই থেকে যাবে, কারণ ওখানে ব্যাকটেরিয়া নেই, জার্মস নেই, কে ডিকম্পোজ করবে? মরে যাবে, কিন্তু বডি আচ্ছা। এইবার তোমরা শোনো, সায়েন্টিস্ট আমি দেখলাম, দেখো সিবিএসসি রুল 80 মার্কসের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট 2 to 3 মার্কস কিন্তু সায়েন্টিস্ট থেকে আসবে, 2 থেকে 3 মার্কস। এবার সেটা কোন চ্যাপ্টার, ফিজিক্স না কেমিস্ট্রি না বায়োলজি, কোন মানে টপিক, কোন কোথা থেকে আসবে কেউ বলতে পারে না। তো সায়েন্টিস্ট একটু ভালো করে পড়ে রেখো। যেমন গ্যালিলিও গ্যালিলি, এইদিকে তাকাও। আচ্ছা, গ্যালিলিও গ্যালিলি এই যে কি বলেছিল যে argued through a series of thought experiments that if a body moves along a horizontal plane and all implements to its motion are removed, it will continue to move indefinitely। এই যে স্পেসের গল্পটা যে বললাম, ওটা গ্যালিলিও গ্যালিলি প্রথম বলেছিল থিওরিটিক্যাল থট দিয়ে। আচ্ছা, আর আইজ্যাক নিউটন, এই আইজ্যাক নিউটন কি করেছিল? আইজ্যাক নিউটন হচ্ছে তোমার গ্র্যাভিটির কনসেপ্টটা দিয়েছিল। আস্তে দাঁড়াও না রে ভাই, দেরি হচ্ছে তো। ওর নাম অনুসারেই কিন্তু আমরা ফোর্থ ইউনিট কি লিখি বলতো? নিউটন। আচ্ছা, এ- ও বলেছিল, ও ইনারশিয়া বলেছিল। নিউটন কি বলেছিল? ইনারশিয়া। কিসের কনসেপ্ট দিয়েছিল? ইনারশিয়া। ভালো করে দেখো কি কোন জিনিসটাকে আন্ডারলাইন করছি, দেখো। Use the word inertia to describe the tendency of objects to resist change in their state of rest or uniform motion, and use this idea to frame his first law of motion। ইনারশিয়া, যেটা আমি শুরুতে বললাম, আজকে ক্লাসের শুরুতে বললাম, একটা গাড়ি ব্রেক করলে তুমি সামনের দিকে চলে যাও, কেন? তোমার বডিটা মোশনে ছিল, তোমার বডি মোশনেই থাকতে চায়, কিন্তু গাড়িটা স্টপ করলে তোমার বডি হঠাৎ করে যেহেতু স্টপ হয়ে গেল, কিন্তু থাকতে চায় মোশনে, তাই সামনের দিকে আগে গেল। আবার ব্রেক করলে বলে সরি অ্যাক্সিলারেশন দিলে তোমার বডিটা পিছনে হেলে যায়, কারণ তোমার বডি তখন রেস্ট ছিল, রেস্টেই থাকতে চায়। তো তোমার বডির নিচের পোর্শনটা মুভ হয়ে গেল, কিন্তু উপরের পোর্শনটা পিছন দিকে হেলে গেল। এটা হচ্ছে ইনার্শিয়া। কোন সায়েন্টিস্ট কি বলছিল দয়া করে একবার দেখে রাখো। এত অবধি পড়া দেওয়া থাকলো, নিউটনের ফার্স্ট ল পরের দিন পড়বো।